রাতের বেলা মাছ ধরার কিন্তু নেশা ছোটবেলা থেকেই উনি রপ্ত করেছেন। মাছ ধরতে বেশ পটুও বলা চলে। এই আজিজ খলিফা আঙ্কেল উনি রাতের বেলা মাছ ধরতে গিয়েছেন, একা একাই গিয়েছেন। ওনার বাসা থেকে ওই মাছ ধরার ওই বিল বা খাল ওটা খুব বেশি দূরে না। তো উনি যখন গিয়েছেন, ওনার যাওয়ার পথটাতে কিন্তু অনেক বাঁশঝাড় ঝোপ জঙ্গল পড়ে আর কি। বিশেষ করে এই রানা ভাইরা যেখানে বাড়ি করেছেন এই জায়গায় অনেক আগে থেকে ঝোপ জঙ্গল রয়েছে, অনেক বাঁশঝাড় রয়েছে। তো এগুলো পার হয়ে যেতে হয়, বিভিন্ন জায়গায় ছোট ছোট ডোবা আছে, বর্ষাকালে বৃষ্টির পানিতে সেগুলো ভরে যায়। আবার বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়, সেখানে অনেক ধরনের দেশি মাছগুলো আসে, সেগুলো অনেকে রাতের বেলা ধরেন, সারা রাত ধরে ধরেন। তখন ওনারা এই যে এখনকার মতো যে টর্চ লাইট গুলো, তখনও কিন্তু তাদের হাতে এই ধরনের চার্জার লাইট গুলো আসেনি। তখন এই স্টিলের যেই এক ধরনের লাইট ছিল, অলিম্পিক বা হক ব্যাটারি যেগুলো ব্যবহৃত হতো ওইগুলোতে, ড্রাই সেল ব্যাটারি আর কি, যেগুলো এগুলো দিয়ে ওনারা চালাতেন। 2 ব্যাটারি 3 ব্যাটারি 5 ব্যাটারির এরকম লাইট ছিল আর কি। এগুলোর মধ্যেই আবার একদম ছোট একটা টর্চ লাইট ছিল, যেটার আলো খুব কম হতো। এটা আমি ছোটবেলায় দেখেছি, এখন তো আর এগুলো আসলে দেখা যায় না। তো যাই হোক, ওনার কাছে 3 ব্যাটারির একটা লাইট ছিল, সেটা নিয়ে উনি গিয়েছেন আর কি। মাছ ধরার যে সরঞ্জামাদি উনি নিয়েছেন সাথে, সেই সাথে আরো একটা জিনিস উনি সবসময় সাথে রাখেন, সেটা হলো ধারালো একটা দা জাতীয় একটা দেশি অস্ত্র। কারণ রাতের বেলা অনেক সময় বিপদ আপদে পড়ে যেতে হয়, কুকুর ঘিরে ধরে চতুর্দিকে, শেয়াল ঘিরে ধরে চতুর্দিকে, এছাড়া তো আরো অনেক সমস্যা তো আছে। এই জন্য উনি এই দাটা সাথে রাখেন। তো উনি যখন ওই খালের ওখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে 4-5 জন লোক তারা মাছ ধরছে। তবে মাছ ধরার সাথে সাথে উনি এই আরো একটা ব্যাপার লক্ষ্য করলেন, যে তাদের কারোর সাথে কোনো আলো নেই। সাধারণত যারা মাছ ধরে সাথে কিন্তু হারিকেন জাতীয় কোন একটা জিনিস এমন ভাবে রাখে, দেখা যাচ্ছে যে একটা পাতিল জাতীয় কোনো জিনিস সাথে আছে, ওই পাতিলের মধ্যে হারিকেনটা বসিয়ে রেখেছে। তা না হলে তো পানির মধ্যে হারিকেনটা পড়ে যাবে, তো ওইভাবে হারিকেনটা বসিয়ে রাখা। সাধারণত এই কাজগুলো কিন্তু অনেকে করে থাকেন। উনি দেখেন যে এই লোকগুলো যে মাছ ধরছে, এরা কেউই আলো ব্যবহার করছে না। উনি অবশ্য এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন নাই। উনি দূর থেকে বললেন, এই কিরে তোরা কারা রে, আমিও আসছি মাছ ধরতে, আসি তোদের কাছে, আসি তোদের কাছে এসে মাছ ধরি। তো যখনই এটা উনি বললেন, ওনার কাছে মনে হলো ওই যে 4-5 জন মানুষের মতো অভাব দেখা যাচ্ছিল পানির ভিতরে মাছ ধরছে বলে মনে হচ্ছে। এরা সবাই মানে সবাই একসাথে কাজ বন্ধ করে তার দিকে মনে হলো ঘুরে তাকালো। তো ঘুরে তাকানোর পর তাদের চোখ যে লাল টকটকে জ্বলছিল, বিষয়টা এরকম না, তাদের চোখ মুখ দেখা যাচ্ছিল না। তারা কোনো উত্তরও দিল না। উত্তর না দিয়ে যে কাজটা শুরু করলো সেটা হচ্ছে, তারা মনে হলো থুথু জাতীয় একটা জিনিস নিক্ষেপ করা শুরু করলো তার দিকে। এগুলো আবার তার গায়েও এসে পড়ছে। দেখা গেল এগুলো ছিল থুতু না, এক ধরনের জলীয় পদার্থ, লুব্রিকেন্ট জাতীয় এক ধরনের জিনিস। তো উনি যখন এটা দেখেছেন, উনি বুঝতে পারলেন যে কোনো মানুষের তো এই কাজ করার কথা না। কোনো ভদ্রলোক কি এইভাবে কারো গায়ে থুতু দেবে? আর গ্রামের লোকজন তো সবাই সবার পরিচিত, আর কারো থুতু কি এরকম পিচ্ছিল হয় নাকি? উনি যখন এটা দেখেছেন, তখন উনি বুঝতে পেরেছেন যে এরা স্বাভাবিক কেউ না। তখন উনি ওনার কাছে থাকা দা বের করে বলছেন যে, এই তোরা মনে করছিস আমি ভয় পাইছি না? আমি আজিজ খলিফা, আমি ভয় পাওয়ার লোক না রে। তোরা কি এখন এখান থেকে যাবি, না আমি নিচে নেমে তোদেরকে শায়েস্তা করব? এটা যখন বলছে, সাথে সাথেই ওই 4-5টা অবয়ব ভ্যানিশ হয়ে যায়। তো উনি যেহেতু এই ধরনের একটা প্রবলেম ফেস করেছেন, ওনার মনে হলো যে না, এখন আর রাতের বেলা মাছ ধরতে যাব না। এখন নামলে ওরা হয়তো বা আরো সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাকে আক্রমণ করতে পারে। এখন মাছ ধরার সিদ্ধান্তটা ভালো সিদ্ধান্ত হবে না। উনি মাছ না ধরে বাড়িতে চলে আসেন। তো ওনাদের যে ঘরটা ছিল, ঘরটার এক সাইডে সনের বেড়া ছিল, উপরে টিন ছিল, মানে এইভাবে কোথাও সন, ছাদের উপরেও ছিল, এইভাবে বড় একটা ঘর আর কি। এক এক সাইডে এক এক রকম করে ওনারা তৈরি করেছেন। তো উনি রাতের বেলায় এসে ঘুমিয়ে পড়েছেন। তো ওনার পাশে কিন্তু ওনার ছেলে সোহেল রানা, মানে এই যে মাহমুদুল হাসান রানা ভাইয়ের ভাই, সে শুয়ে আছে। তো রাত তখন কয়টা বাজে, হয়তো বা রাত আনুমানিক 12টা-1টা বাজে। উনি তো অনেক রাত্রে যে মাছ ধরতে গিয়েছেন বিষয়টা এরকম না, গিয়ে ওইটা দেখে আবার ফেরত চলে আসছেন। তো উনি ঘুমিয়ে আছেন। ঘরের মধ্যে হারিকেনটা
আলতো করে জ্বালানো ছিল। আমরা যেরকম ডিম লাইট জ্বালায় রাখি না ঘরে, রাতের বেলা ওই ডিম লাইটের আলোতে কিন্তু ঘরের কিছু কিছু জিনিস একটু একটু করে দেখতে পারি। তো উনি দেখতে পান যে কিছু একটা এই সোহেল রানা যিনি তার পায়ের কাছে আছে, মানে তার ছেলের কাছে আছে আর কি। উনি চিন্তা করে কি ব্যাপার, জিনিসটা কি রে, একটু নড়াচড়া করে, আবার মনে হচ্ছে একটা না এটা দুইটা। উনি একটু চোখ কচলিয়ে ভালো করে তাকিয়ে দেখেন যে এই দুইটা ভয়ঙ্কর বিষধর দুইটা সাপ, আর একটা সাপ ফনা তুলে এই সোহেল রানা ভাইকে কামড় দেওয়ার জন্য উদ্যত হয়েছে। তখনই এই আজিজ খলিফা আঙ্কেল উনি লাফ দিয়ে এই সোহেল রানা ভাইকে এক হ্যাচকা টান মেরেছেন। যেই না হ্যাচকা টান মেরেছেন তার দিকে, সাথে সাথে ওই সাপের যেই ছোবলটা এইটা বিছানার উপর গিয়ে পড়ে। উনি তো সাপ সাপ বলে চিৎকার করা শুরু করে দিয়েছেন। তখন ওনার চিৎকারে পাশের রুম, অন্য ঘর থেকে লোকজন তো বের হয়ে আসছে। এই যে মাহমুদুল হাসান রানা ভাইয়ের কাকা ফুপা যারা যেখানে ছিল লাঠি সোটা নিয়ে চলে এসে সাপ কোথায় সাপ কোথায়। এদিকে এই আজিজ খলিফা আঙ্কেল দেখছেন এই সাপগুলো একদম মানে মাটি থেকে, যেটা ফ্লোর আর কি, সেখান থেকে অদ্ভুতভাবে কিভাবে যেন বেড়া বেয়ে চালের ভিতরে ঢুকে গেল। আর চালের ভিতরে যে ঢুকে গেল, চালের একটা অংশে কিন্তু ওই যে ছোনের একটা পার্ট ছিল। এখন ছোনের মধ্যে যদি সাপ ঢুকে যায়, এটা তো আসলে বের করা খুব কঠিন ব্যাপার। তখন উনি বলছেন যে সাপ তো ওই চালের মধ্যে ঢুকে গেছে। তখন এই যে রানা ভাইয়ের ফুপা, তারপর কাকা, এমনকি ওনার বাবাও, তারা লাঠি সোটা নিয়ে এই সোনের ভিতরে কোথায় সাপ আছে বা কোথায় সাপটা ঢুকলো এইটা বের করার জন্য তারা চেষ্টা করছেন। এদিকে এই আজিজ খলিফা আঙ্কেলের মাথায় কিন্তু একবারের জন্য আসে নাই এইটা কোনো প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ গ্রামগঞ্জে বর্ষাকালে ঘরের মধ্যে সাপ আসা এইটা তো আসলে অস্বাভাবিক কোনো ব্যাপার, এইটা বলা যাবে না, এটা হয়। উনি ওইটাই চিন্তা করেছেন। অনেক সময় তো হয় কি যে সাপের কামড়ে মারাও গেছে মানুষজন, এরকম হয়েছে যে লেপের মধ্যে সাপ ঢুকে আছে শীতকালে, আবার বর্ষাকালে বালিশের নিচে সাপ আস্তানা গেড়ে বসে আছে, টের পাওয়া যায় নাই। খাটের নিচে কোনো একটা জায়গায় সাপ, কোনো একটা গর্তের মধ্যে সাপ ডিম পেড়ে রেখেছে, এরকম কিন্তু হরহামেশাই গ্রামে হয়। তো এটা তো অস্বাভাবিক কোনো বিষয় হওয়ার কথা না। উনি ওইটা মাথায় আনেন নাই যে এই যে একটু আগে রাতের বেলা মাছ ধরতে গিয়ে যে ঘটনা ঘটছে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে ওনার কাছে মনে হয় নাই। তো উনি তো উঠছেন। এর মধ্যে ঘটেছে আর একটা দুর্ঘটনা, সেটা হচ্ছে এই মাহমুদুল হাসান রানা ভাইয়ের যে ফুপা, এই ফুপা ওই সোনের যেই চাল এর মধ্যে ওই সাপ বের করতে গিয়ে উনি পড়ে গেছেন নিচে। আর পড়েছেন এমন একটা জায়গায়, পাশে গোয়াল ঘরের পাশে একটা জায়গা ছিল যেখানে একটা বড় মাটির একটা চারি রাখা ছিল, যেখানে গরুর জন্য বিভিন্ন ওই যে ভুসি বা খাবারগুলো মিক্স করে ওখানে দেওয়া হয়, এরকম থাকে না গ্রামে, এটা তো থাকে। তো ওইটার উপর উনি ঠাস করে পড়েছেন, পড়ে তো সেই চারিও ভেঙে গেছে, উনিও প্রচন্ড ব্যথা পেয়েছেন। কিসের কি সাপ, তখন তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। এর মধ্যেই ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে এই আজিজ খলিফা আঙ্কেল উনি একটি সাপ দেখতে পান। যখনই দেখতে পেয়েছেন তখনই ওই সাপটাকে উনি দিয়েছেন এক খোঁচাকে সাপটা নিজের শরীরটাকে মোচড়াতে মোচড়াতে ওই চাল থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়ার সাথে সাথে উনি ওটাকে পিটিয়ে মেরে ফেলেছেন। উনি চিন্তা করেছেন একটা যেহেতু আছে, পালাতে পারেনি, আর একটা নিশ্চয়ই আছে। উনি আবার নিজে উদ্যোগ গ্রহণ করে নিজের উদ্যোগে উনি সাপ খোঁজা শুরু করেছেন। আর এদিকে তো ফুপাকে নিয়ে টানা হাসা শুরু হয়ে গেছে, উনি প্রচন্ড ব্যথা পেয়েছেন পড়ে গিয়ে। ওই একটা সাপ মেরে ফেলার অল্প কিছুক্ষণ পরেই আজিজ খলিফা আঙ্কেল আর একটা সাপ পেয়েও যান, সেটাকেও উনি পিটিয়ে মেরে ফেলেন। ঘটনা আপাতত এখানেই মনে হতে পারে শেষ, কিন্তু না, ঘটনা এখান থেকে শুরু মাত্র। ওই রাত্রে যে যার মতো চলে যায়। তবে আল্লাহর রহমতে ফুপার খুব বড় ধরনের ক্ষতি হয় নাই চাল থেকে পড়ে গিয়ে। ওই রাত্রে কোনো ধরনের কোনো স্বপ্ন বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা আজিজ খলিফা আঙ্কেল উনি ফিল করেন নাই। পরদিন ঠিকঠাক মতো কেটে যায়। রাতের বেলা যখন উনি ঘুমিয়েছেন তখন উনি দেখেন একটা বয়স্ক মহিলা, সাদা শাড়ি পরা, সাদা চুল, সে এসে কান্না জড়িত কণ্ঠে বলছে, তুই মরবি,
তুই মরবি, তুই আমার 2 সন্তানকে হত্যা করেছিস, তুই মরবি। তো এভাবে স্বপ্নে উনি এটা দেখেছেন। এর পরের দিন উনি ওনার শ্বশুর বাড়িতে গিয়েছেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পর, শ্বশুর বাড়িতে খুব বেশি দূরে না, কাছাকাছি আর কি। তো সেখানে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। তো এই আজিজ খলিফা আঙ্কেলের শ্বশুর মানে এই মাহমুদুল হাসান রানা ভাইয়ের নানার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস। উনিও ওই এলাকায় বেশ প্রভাবশালী একজন ব্যক্তি। তো ওনার বড় মেয়ের জামাই হচ্ছে এই মানে বড় মেয়ের হাজবেন্ড হচ্ছে এই আজিজ খলিফা আঙ্কেল। তো উনি গিয়েছেন সেখানে জামাই হিসাবে। শুনলেন যে হাডুডু খেলা হবে। এখন হাডুডু খেলার সময় বিপক্ষ দলে লোক পাওয়া যাচ্ছে না। এখন সবাই বলছে যে জামাই তুমি বিপক্ষ দলে খেলো। এখন এই আজিজ খলিফা আঙ্কেল বলছেন যে শ্বশুর বাড়িতে আসলাম, এখন শ্বশুর বাড়িতে এসে যদি আমি এই শ্বশুর বাড়ির গ্রামের দলের বিপক্ষে খেলি, বিষয়টা খারাপ দেখা যায় না? পক্ষে খেললে একটা ব্যাপার ছিল, কিন্তু বিপক্ষে খেলবো বিষয়টা আসলে নিজের কাছে ভালো লাগে না, আর মানুষজন বলবেটা কি। তখন এই বিষয়ে পরামর্শের জন্য সবাই এই কুদ্দুস নানার কাছে গিয়ে বলেন। তো কুদ্দুস নানা সায় দেন যে ঠিক আছে জামাই তুমি খেলো, সমস্যা নেই, তা আমরাই খেলতেছি, এখানে পক্ষ বিপক্ষ যেই দলই জিতুক সবাই আমরা। যখন শ্বশুরের কাছ থেকে সম্মতি পেলেন তখন উনি রাজি হয়ে যান। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই যে আজিজ খলিফা আঙ্কেল, ওনার বয়স যতই হোক উনি হাডুডু খেলায় বেশ পারদর্শী ছিলেন। এবং হাডুডু খেলার সময় অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করা যেত, ওনার শরীরে মনে হতো 3 জন মানুষের শক্তি চলে এসেছে। কারণ হাডুডু খেলায় নিজের শরীরকে তৈরি করার জন্য ওনাকে বেশ সাধনা করতে হয়েছে। এই জন্য ওনার সাথে হাডুডু খেলায় জেতাটা এটা প্রায় অনেকের জন্যই কঠিন। তো হাডুডু খেলা শুরু হয়েছে। হাডুডু খেলা যখন শুরু হয়েছে উনি তো যেই পক্ষের, সেই পক্ষ থেকে উনি আবার যখন সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে ওনার শরীরে শক্তির ঘাটতি দেখা যাচ্ছে এবং বারবার উনি আটকে যাচ্ছেন, কোনো মতে নিজেকে ছাড়িয়ে আনতে পারছেন, তবে এরকমটা সচরাচর হয় না। উনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এরকমটা কেন হচ্ছে। ওনার মনের মধ্যে একটু সন্দেহ লাগলো। তখন উনি ইশারায় ওনার পরিচিত একজনকে ডাকলেন, ডেকে বললেন যে এই দেখতো আশেপাশে সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখা যায় কিনা। তখন দেখা গেল একজন ব্যক্তিকে, খুব বেশি খুঁজতে হয় নাই, ওই খেলার যেই জায়গাটা ওখান থেকে একটু দূরেই একটা গাছের নিচে এক লোক বসে আছে, মধ্যবয়স্ক একজন ব্যক্তি। সে ওখানে বসে কিছু একটা করছে। সুতরাং বোঝা যাচ্ছে সে সেখানে বসে এমন কিছু একটা করছে যার কারণে এক পক্ষ সুবিধা করে উঠতে পারছে না। তখন এই আজিজ খলিফা আঙ্কেল বললেন যে এই লোকটাকে সরাইতে হবে, তা না হলে আমি খেলবো না। এখন এই লোকটাকে সরানোর কথা যখন বলা হচ্ছে তখন অপর পক্ষ রাজি হয় না। যতই নিজেরা নিজেদের পরিচিত থাক না কেন অপর পক্ষ রাজি হয় না, কারণ অপর পক্ষ তো তাকে নিয়ে আসছে এখানে। এদিকে আজিজ খলিফা আঙ্কেল বলছেন যে এই লোককে না সরাইলে আমি খেলবো না। এর মধ্যে হস্তক্ষেপ করতে হয় এই কুদ্দুস নানাকে। ওনার কানে চলে যায় যে এরকম একটা ঝামেলা হচ্ছে, কোন এক লোক এসে কিছু একটা তন্ত্রমন্ত্র করছে। তো উনি সেখানে এসে ওই লোকটাকে ওখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন। তো খেলায় জিতেও যায় এই আজিজ খলিফা আঙ্কেলের দল। এখন যে দলই জিতুক, সবাই তো পরিচিত লোকজন, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা হয় নাই। তবে এই খেলায় জেতার পর ওনার কাছে মনে হলো যে আমি বাড়িতে চলে যাই, যেহেতু নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব বেশি দূরত্ব না। এখন চলে যে যাবেন, উনি ওনার শ্বশুরবাড়িকে বললেন, শ্বশুরবাড়িতে বললেন যে আমি তো চলে যাব, হয়তো কাজ আছে, আগে তো মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে গেল সকালবেলা কাজ আছে, তা আমি রাত্রেই চলে যাই, ফজরের আজানের সাথে সাথে আমার কাজটা করতে হবে। তো শ্বশুরবাড়ির লোকজন আসলে যেটা তাদের ভদ্রতার খাতিরে যেটা বলতে হয় আর কি, তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু জামাই তো আসলে কথা শুনবেন এটা তারা জানতেন, এই কারণে তাকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে বাবা তুমি চলে যাও। তো উনিও রওনা দিয়েছেন। তো উনি যখন রওনা দিয়েছেন তখন রাত 9টা কি 10টা বাজে, অনেক রাত, বিষয়টা কিন্তু এরকম না। তবে গ্রাম অঞ্চল তো এরকম রাত বিরেতে হাঁটাচলা করা, তারপর আবার বিশাল একটা মাঠের ভেতর দিয়ে, মানে ফসলি মাঠ, মাঝখান দিয়ে আইল আছে, একে বেঁকে আইল চলে গেছে। তো এই আইল ধরে উনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে হয় কি, উনি ওনার সামনে একটা ঘোড়া দেখেন।
দেখা গেল একটা বড় ঘোড়া টকবক টকবক করে করে দৌড়ে আসছে। ঘোড়ার খুরের যে আওয়াজ টকবক করে হচ্ছে এটা কিন্তু শোনা যাচ্ছে, অথচ ফসলি ক্ষেতের বিভিন্ন জায়গায় তো পানি ছিল, তো ঘোড়া যদি দৌড়ে আসে এই কাদার মধ্যে তো টকবক টকবক শব্দ হওয়ার কথা না। উনি বুঝতে পারলেন যে এটা সাধারণ কোনো ঘোড়া নয়। উনি দূর থেকে বলেন, এই শোন, আমি কিন্তু আজিজ খলিফা, আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না, যা ভাগ, এখান থেকে ভাগ, কাছে আসিস না, আসলে কিন্তু খবর করে ছাড়বো, আমি কিন্তু অন্য 8-10 জন লোকের মতো না। এরপরে কি হয়, ওই ঘোড়াটা নাকি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। উনি চিন্তা করলেন, যাক গেছে, আপদ বিদায় হয়েছে, এখন যাই বাড়ির দিকে হাঁটা ধরি। তো ওই মাঠটা মাঠটা পেরুলেই, মানে পার হওয়ার পরেই আরো বেশ কিছু ঘর বাড়ি আছে, যেখানে ওরা নিজের বোনেরও বাড়ি আছে। তো ওরা নিজের আপন বোন, যার নাম হলো রমিসা, মানে এই রমিসা ফুপুর বাড়ি আছে মাঠ পেরুলে। চিন্তা করলেন যে ওখানে গিয়ে না হয় একটু দাঁড়াবেন, ওই চিন্তা করেছেন। উনি তো এগিয়ে যাচ্ছেন, অল্প একটু পথ আগানোর পর হঠাৎ করে উনি থেমে যান। উনি দেখেন ওনার সামনে কাফনে মোড়ানো একটা লাশ আইলের একদম মাঝামাঝি শোয়ানো। উনি যতই সাহসী হোক না কেন, একা মানুষ, হঠাৎ করে এই ধরনের জিনিস যদি সামনে চলে আসে, কিছুটা উনি এলোমেলো ভাব ফিল করবেন, এটাই তো স্বাভাবিক, হয়েছিল তাই। উনি চিন্তা করলেন যে মাঠের মধ্যে আমি একা, লোকজনও নাই, বেশি সাহসী ভাব দেখাতে গেলেও তো বিপদ। তো উনি এরকম চিন্তা করছেন যে কি করবেন। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখেন যে এখন আর একটা লাশ না, আরো একটা লাশ, মানে ওইটা থেকে 5-6 হাত সামনে আর একটা লাশ একই রকম ভাবে রাখা। ওনার মাথায় তখন একটা বুদ্ধি খেলে যায়। বিশেষ করে এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠিক রেখে সুস্থ চিন্তা করাটা বেশ কঠিন। উনি তখন একটা সুস্থ চিন্তা করেছিলেন। উনি তখন একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে উনি জানতেন যে এরকম যদি লাশ সামনে চলে আসে, তবে কখনোই নিজের বাম সাইড দিয়ে লাশটাকে কাটিয়ে পার হওয়া যাবে না, নিজের ডান সাইড দিয়ে লাশটাকে কাটিয়ে পার হয়ে চলে যেতে হবে। তো উনি যখন দেখলেন যেরকম লাশ দুটা আইল বরাবর একদম আড়াআড়ি ভাবে শোয়ানো, তখন উনি যেটা করলেন সেটা হচ্ছে ওনার ডাইন সাইড দিয়ে উনি লাশটাকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেন এবং বাম দিকে তাকিয়ে দেখছেন লাশগুলো নড়াচড়া করে কিনা। দেখলেন যে না, নড়াচড়া করছে না। উনি যখন সেটা কাটিয়ে সামনের দিকে এগিয়েছেন, তখন দিয়েছেন এক ঝেড়ে দৌড়, আর পেছন দিকে তাকাতাকি নেই। উনি যখন দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে একবারে মাঠ পার হওয়ার পর একজন আত্মীয়ের বাড়ি আছে, তার বোন না অবশ্য, বোনের বাড়ি আরো পরে। তো সেই আত্মীয়ের যে ঘর, এই ঘরের চতুর্দিকে বেড়া রয়েছে। গ্রামের বাড়িতে আসলে বেড়াগুলো কিন্তু দুর্বল করেই তৈরি করা হয়, পাটখড়ির বেড়া, বা অনেক সময় দেখা যায় যে সুপারি গাছের যেই একটা ডাল থাকে, আমরা ডাইগা বলি, ডগা বলি, পাতা বলি, এগুলো কিন্তু পড়ে যায়, তখন এইগুলো অনেক সময় বাঁশের উপর আড়াআড়ি ভাবে দিয়ে একটা বেড়ার মতো তৈরি করা হয়। এটা কিন্তু স্থায়ী কিছু না, তারপরও একটা পর্দার ব্যাপার থাকে একটা বাড়ির। ওই বাড়িটা ছিল পাটখড়ির, জায়গায় জায়গায় এরকম সুপারি গাছ বা এরকম কোনো কিছু দিয়ে তৈরি করাও ছিল এরকম বেড়া। উনি সেগুলো ভেঙে নিয়ে একদম মানে বাড়ির যে মেইন বেড়া, এই বেড়ার উপর পড়েছে। এদিকে লোকজন চিন্তা করছে, আরে কি হলো এত রাতের বেলা, এ কি হলো, মনে করেছে যে হয়তো বা শেয়াল টেয়াল এসে হামলে পড়েছে। তখন কে বলছে, তখন বলছে যে আমি আজিজ খলিফা, তাদেরই তো আত্মীয়। বলছে যে আরে আজিজ ভাই, আপনি এত রাতের বেলা এইভাবে ঘটনা কি? তখন উনি বলেন যে এই যে ভয় টয় পাইছি তো এরকম ঘটনা ঘটছে। তখন বলেন যে আচ্ছা ঠিক আছে, ভয় পাইছেন, আজকে রাতে আমাদের বাসায় থেকে যান। উনি বলেন না, থাকবো না, চলে যাবো, আমাকে একটু আগাই দাও। তো ওরাও আবার একটু আগাই দিছে। এরপর উনি আবার আগানো শুরু করেছেন। তখন আরো একটা ঘটনার মুখোমুখি উনি হন। উনি দেখেন একটা শিমুল গাছ, ওই গাছটা উনি আগে থেকে চিনতেন। শিমুল গাছের নিচে একদম তার মায়ের রূপ ধরে, মানে এই মাহমুদুল হাসান রানা ভাইয়ের দাদির রূপ ধরে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। এটাকে দেখেই তো উনি বুঝতে পারছেন যে এটা তার মা না। উনি বলছেন যে বহুত খেলাইছিস রে অনেকক্ষণ ধরে, এইটা সেটা করে অনেক ঝামেলা আমারে ফেলছিস,
আজকে কিন্তু তোর কোনো সারাসারি নেই। এটা এই আজিজ খলিফা আঙ্কেল বলছেন। আর যখনই এটা বলছে তখন ওই মহিলাটা করে কি, তার মায়ের রূপ ধরে যেটা আসছিল আর কি, মুখটা স্বাভাবিক আকৃতির থেকে অনেক বড় করে বিশ্রী ভাবে দেয় এক হাসি। যখন এই হাসি দিয়েছে, এই হাসি দেখে ভয় লাগা তো দূরের কথা, এই আজিজ খলিফা আঙ্কেলের হয়েছে মেজাজ অনেক গরম, যে সারাটা পথ তাকে জ্বালাতন করছে। এখন আবার হাসাহাসি করতেছে, দাঁড়ারে তোকে সাইজ করতেছি, সাজতা করতেছি। এই চিন্তা করে উনি নিজে গিয়ে আক্রমণ করছে ওই অবয়বটার উপরে। ওই অবয়বটার উপর আক্রমণ করার সময় প্রথমে ওটা চুলের মুঠি ধরছে, মুঠি ধরে মাথার উপর ধাই ধাই করে কয়েকটা ঘুষি, এরপর ওইটাকে মাটির সাথে আশ্রানো শুরু করছে। প্রথম দিকে উনি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে থাকলেও অল্প সময়ের ব্যবধানেই পরিস্থিতি পাল্টে যায়। এবার ওই অবয়বটা তাকে জাপটে ধরে তাকে হির হির করে টানতে টানতে নিয়ে যায় কাদা পানিওয়ালা একটা জায়গার দিকে। ওইখানে তাকে টেনে নিয়ে যাচ্ছে আর এই আজিজ খলিফা আঙ্কেলকেও আঘাত করছে। এদিকে আজিজ খলিফা আঙ্কেল বুঝতে পারেন যে যদি এখন এর থেকে ছাড়া না পাই তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। আর তখন কিন্তু এত রাতও হয়ে যায় নাই যে কিছুক্ষণ পরে ফজরের আজান দেবে, ফজরের আজান দিলে না হয় এটা চলে যাবে, কিন্তু এখনো ঢের দেরি আছে ফজরের আজানের, অনেক দেরি। এতক্ষণ এর সাথে যুদ্ধ করে টিকে থাকা যাবে না। উনি ওনার মতো যা দোয়া দুর্জান পড়ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাকে ওই কাদা পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে তাকে আঘাত করছে, উনিও চেষ্টা করছেন আঘাত করতে। আর এর মধ্যে ঘটে একটা ঘটনা, ওনাকে যতটুকু কাদার নিচে নিয়ে যাচ্ছে উনিও ওই অবয়বটাকে এমন ভাবে ধরে রাখছে, ওই অবয়বটাও একটু একটু করে কাদার নিচে চলে যাচ্ছে। মানে ওইটার সাথে উনিও যেমন যাচ্ছেন আর ওনার সাথে ওই অবয়বটাও কাদার নিচে ঢুকে যাচ্ছে। ওই অবয়বটাও বারবার বলছে, তুই আমার সন্তানদেরকে হত্যা করছিস, তোকে আমি ছাড়বো না। এদিকে উনিও বলছেন যে আমি কি ইচ্ছা করে করছি নাকি, তুই কেন ওই সময় সাপের রূপ ধরে আসতে গেল, তোর সন্তানগুলো কেন আসতে গেল সাপের রূপ ধরে, আর তোরা কেন মাছ ধরার সময় আমাকে থুতু মারলি, এই কাজটা তো তোরা আগে শুরু করছিস। তো এরকম মারামারি হচ্ছে, এগুলো কথা হচ্ছে। এদিকে প্রায় বুক পর্যন্ত গেড়ে গেছে আজিজ খলিফা আঙ্কেল, আর ওই অবয়বটাকে উনি এমন ভাবে ধরে রাখছেন তার সাথে সাথে ওইটাও কাদা নিচে বুক পর্যন্ত ডুবে গেছে। ওই যে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম বা এই ঘটনার একটা জায়গায় বলেছিলাম, রমিসা ফুপু, যার বাসা কিন্তু কাছাকাছি ছিল, এই রমিসা ফুপুর আবার ওই সময় ঘুম ভেঙে গেছে কোন একটা কারণে। তো উনি কথাবার্তা শুনতেছেন, আবার ওই কাদার চপচপ আওয়াজ শুনতেছেন। উনি চিন্তা করেন, কিরে কি ব্যাপার, আবার ভাইয়ের কণ্ঠের মতো লাগে, আবার কার সাথে কথা বলে, এই কণ্ঠটা পরিচিত লাগে না, কি মহিলার কণ্ঠ না পুরুষের কণ্ঠ তাও তো বুঝি না। তো উনি কি করেছেন, উনি হারিকেনটা নিয়ে বাইরে বের হয়েছেন, উনি আর অন্য কাউকে ডাকেন নাই। উনি চিন্তা করেন যে দেখি তো ভাই এর কোনো বিপদ টিপদ হলো নাকি। উনি বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর দূর থেকে উনি দেখছেন যে দুইটা অবয়ব এরা কাদার মধ্যে ধস্তাধস্তি করতেছে। তো উনি দূর থেকে বলতেছেন, এ ভাই নাকি, আজিজ ভাই নাকি? তখনই বলছে, রমিসা, হ্যাঁ আমি। তখন উনি তো দৌড়ে হারিকেন নিয়ে দৌড়ে তার দিকে আসা শুরু করছে, আর তখনই ওই অবয়বটাকে ছেড়ে দেয়। তো এরপর যখন এই রমিসা ফুপু ওখানে যান তখন এই আজিজ খলিফা আঙ্কেল অজ্ঞান হয়ে গেছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করছেন, ওনার বাড়ি থেকে লোকজন চলে আসে, আশেপাশ থেকে লোকজন চলে আসে, তাকে ওই কাদার ভিতর থেকে তোলা হয়। তোলার পর 8 দিন পর ওনার জ্ঞান ফিরেছে। টানা 8 দিন উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। আর ওনার শরীরে এমন পিচ্ছিল পদার্থ ছিল, ওনার শরীরটা হাজার ধোয়া মোছা করেও এই পিচ্ছিল ভাব শরীর থেকে দূর করা যেত না। কিছুক্ষণ পর আবার শরীর পিচ্ছিল হয়ে যেত। এইভাবে 2 মাস এরকমই চলেছে। 8 দিন পর ওনার জ্ঞান ফিরলেও শরীর পিচ্ছিল ভাব ছিল 2 মাস। এই 2 মাস পর আস্তে আস্তে এই ভাবটা কেটে গেছে। আর এর মধ্যে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়েছিল, যে কবিরাজের সাথে জিন থাকতো, সেই জিনদের মাধ্যমেই তথ্য সংগ্রহ করা হয় যে মূলত ওই রাতের বেলা ওই জিনেরা ওই সময় পানির মধ্যে খেলাধুলা করছিল বা তারা কোনো কাজ করছিল, উনি সেখানে গিয়েছেন, ওরা খুব বিরক্ত হয়। উনি আবার যখন ওই ভয় দেখিয়েছেন তাদেরকে, ওরা সময় চলে গেলেও খুব রাগ হয়। তখন এই 2টা জিন, অল্প বয়স্ক 2টা জিন, এরা রাতের বেলা আসে তাকে ভয় দেখানোর জন্য। কারণ ওরা তো আসলে বয়স হতো না, একজন 2 ভাইয়ের মধ্যে একজন আবার সবল মারতে গেছে, আর তখনই ঘটে বিপত্তি।
তখন এই আজিজ খলিফা আঙ্কেল দেখে ফেলে এবং তার ছেলেকে টান দিয়ে সরিয়ে ফেলে। তারপর তো এই সাপ খুঁজা, মেরে ফেলা, এরপরে তো ওই যেই বয়স্ক মহিলা যেটা তার সন্তান হারানোর যে বেদনা, এই বেদনা থেকে মূলত ওনাকে ওই পথে আটকানোর চেষ্টা করেছিলেন। স্বপ্নেও উনি সেটা দেখিয়েছিলেন, কিন্তু ওই যে হাডুডু খেলার ক্ষেত্রে যেই জাদুটোনার ব্যাপারটা, এটার সাথে অবশ্যই এটার কোনো সম্পর্ক ছিল না। ঘটনার প্রসঙ্গে আমরা বিষয়টা উপস্থাপন করলাম আর কি। তো ওনার এক হাত বহুদিন পরিপূর্ণ শক্তিহীন অবস্থায় ছিল, অনেক পরে আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এরপরে উনি রাতের বেলা সাধারণত মাছ ধরতে আর কখনোই যেতেন না, যদিও বা কখনো গিয়েছেন অবশ্যই সাথে লোকজন সাথে নিয়ে গিয়েছেন। বিশেষ করে কবিরাজদের নিষেধ ছিল তিনি রাতের বেলা আর যেন মাছ ধরতে না যান। উনি সেটাই পালন করেছেন। এখন তো ওনার অনেক বয়স হয়ে গেছে। আর ওনার ওই 2005, 6, 7 সালের দিকেও কিন্তু ওনার তো তখন যে বয়স অনেক কম ছিল, বিষয়টা তো এরকম না। এখন থেকে যদি ওই সময়টা আমরা মাইনাস করি, তখন এখন 91 বছর বয়স, তখন আর কতটুকু বয়স কম হবে। ওই সময় উনি অনেক শক্ত সামর্থ্য ছিলেন। গ্রামের মানুষ ওনারা ফ্রেশ খাবারগুলো খেতেন, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, যার কারণে আল্লাহর রহমতে আমাদের থেকে ওনারা অনেক অনেক সুস্থ এবং স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। আমরা তো এখন আসলে শহরের জীবনে এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি, রাত্রেবেলা শোয়ার পর স্মার্টফোনে এই ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখা, ফেসবুক স্ক্রলিং করা, এগুলো করতে করতে ঘন্টার পর ঘন্টা যে চলে গিয়ে সেটা আমরা টেরই পাই না। এরপরে ঘুমানোর চেষ্টা করলে দেখি আমাদের ঘুম আসে না। এরপর একবার এপাশ একবার ওপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, এরপরে গিয়ে আমাদের ঘুম আসে, অনেক বেলা পর্যন্ত ঘুমাই। তো এই জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি আমরা, যার কারণে অল্পতেই আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদেরকে সেই পূর্বের জীবনগুলোতে, যেটা সুস্থ স্বাভাবিক লাইফ, সেগুলোতে ফেরত যাওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল হাসান রানা ভাইকে, আর ওনার বাবা আজিজ খলিফা আঙ্কেলকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আপনি এই ঘটনাটা শুনবেন, এরপরে আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো, সেই প্রত্যাশা আমরা জানাচ্ছি। আশা করছি আপনি আরো অনেক ঘটনা আমাদেরকে দেবেন ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মাহবুব হাসান সিয়াম। ওনার অনেকগুলো ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি, তবে মাঝখানে বেশ একটা গ্যাপ ছিল। এই ঘটনাটি যখন উনি পাঠান তখন উনি শুরুতেই বলে দিয়েছিলেন যে এই ঘটনার সাথে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের একটা সম্পর্ক রয়েছে। তো চলুন চলে যাই ঘটনায়। আর সিয়াম ভাইয়ের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। মূলত এই ঘটনাটি উনি ওনার এক চাচ্চুর মুখে শুনেছিলেন। আপন চাচ্চু না বা আত্মীয় স্বজন না, প্রতিবেশী, বাট উনি খুব ভালো একজন মানুষ। আর প্রতিবেশী চাচ্চু হলেও ওনার ব্যবহার, আচার আচরণ কখনোই কিন্তু মনে হয় না যে উনি আসলে অনাত্মীয়। মূলত বহুদিন আগে উনি সৌদি আরবে গিয়েছিলেন দ্বিতীয়বারের মতো। প্রথমবার যখন গিয়েছিলেন তখন জানা যায়, বা ছোটবেলাতে এই সিয়াম ভাই শুনেছিলেন যে উনি নাকি হারিয়ে গিয়েছিলেন। অনেকদিন পর তাকে পাওয়া গিয়েছিল, অনেকদিন পর উনি দেশে এসেছিলেন। এরপরে বেশ বড় একটা গ্যাপ দিয়ে আবার উনি সৌদি আরবে গিয়েছিলেন। তো চলুন সেই ঘটনায় যাই, যেই ঘটনার প্রেক্ষাপটে ওনার পরিবার ওনাকে দীর্ঘ সময় খুঁজে পায়নি, উনিও পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি। কি ছিল সেই ভয়ঙ্কর ঘটনা? শুরু করি সেই ঘটনাটি। সাল 1991। পরিবারে আসলে অভাব ছিল। ওনার বাবা কৃষিকাজ করতেন, এদিকে বেশ কয়েকজন ভাই বোন। ভাইয়েরা সবাই বাবাকে কাজে কর্মে সাহায্য করত। তাছাড়া এত বড় সংসার কিভাবে তার বাবা চালাবেন? আর এই যে আঙ্কেল বা কাকা যিনি, উনি লেখাপড়া করতেন, কিন্তু ওনার বাবা একজন নিরক্ষর মানুষ হলেও লেখাপড়ার যে কি মর্যাদা সেটা উনি বুঝতে পারতেন। উনি ওনার অন্য সন্তানদেরকেও লেখাপড়া করানোর জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেই সন্তানরা যখন দেখলো যে বাবা হাড় ভাঙা খাটুনি করে,
সংসার চালানোর জন্য। তখন সেই সন্তানরা আসলে ওভাবে আর লেখাপড়া করতে পারেনি বাবার এই কষ্ট দেখে। কিন্তু একটা সন্তান তো লেখাপড়া করবে, এটা কিন্তু ওই আঙ্কেলের বাবা এটা খুব আশা করতেন। এই কারণেই মূলত এই যে আঙ্কেল, যার নাম হচ্ছে ফজলু, এই ফজলু আঙ্কেল উনি চেষ্টা করেছেন লেখাপড়া করার জন্য, কিন্তু আসলে তার ভাইয়েরা যেভাবে পরিশ্রম করে আর উনি স্কুলে যাচ্ছেন, তার ভাইয়েরা মাঠে যাচ্ছে কাজ করতে, উনিও না এই বিষয়টা আসলে মেনে নিতে পারতেন না যে আমি কি করছি, ক্লাস 8-এ উঠেছি, আমার ভাইয়েরা লেখাপড়া বাদ দিয়ে সংসারে ঘানি টানছে, আমি কিভাবে পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারি। তো এই চিন্তা থেকে বারবার ওনার বাবাকে বিষয়টা বলতেন, কিন্তু ওনার বাবা রাগ করতেন, বলতেন ফজলু তুই মন দিয়ে লেখাপড়া কর, আমরা সবাই মিলে সংসারটা মোটামুটি ইনশাল্লাহ ভালো করে চালাতে তো পারতেছি, আর তোর বয়স কম, এখন এসব চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এই ফজলু কাকার কিন্তু মনের মধ্যে একান্ত বাসনা ছিল যে উনি ওনার পরিবারের কষ্টটা দূর করবেন, কবে লেখাপড়া শেষ করবেন, কবে চাকরি করবেন, চাকরি করে কয় টাকা বেতন পাবেন, তা দিয়ে উনি ওনার নিজের পরিবার চালাবেন, তখন তো ওনার পরিবার হবে। এই যে ভাইয়েরা তারা লেখাপড়া বাদ দিয়ে যে পরিশ্রম করছে, ভাইদেরকে কিভাবে হেল্প করবেন, আসলে ওনার মনের মধ্যে এই ব্যাপারটা খুব ভালো মতো কাজ করছিল। চিন্তা করলেন যে উনি বিদেশ যাবেন, কারণ ওই সময় ওনার এলাকার আরেকজন ব্যক্তি উনি সৌদি আরবে গিয়েছিলেন, বেশ অবস্থা ভালো হয়ে গিয়েছিল ওই পরিবারের। এই চিন্তা করে উনি ওনার মাকে ব্যাপারটা শেয়ার করেন। ব্যাপারটা শেয়ার করার পর তার মা বলে আচ্ছা দেখি তোর বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়, এখানে তো খরচের একটা ব্যাপার আছে। তখন ওনার মা মানে ফজলু কাকার মা যখন ফজলু কাকার বাবাকে এই কথাগুলো বলে, তখন ওনার বাবা বলেন যে ছেলের বয়স তো অনেক কম, বাইরে গিয়ে এত কষ্ট করে কি ও আসলে সইতে পারবে, এই ধকলটা কি ও পারবে, ওকে দিয়ে তো ভারী কাজ কখনো করাই নাই। এরকম কথাবার্তা হচ্ছিল যখন ওনার মা ওনার বাবাকে খাবার বেড়ে খাওয়াচ্ছিলেন, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন এই ফজলু কাকাও এই কথাটা শুনছিলেন, ওই সুযোগে বাবার খাবারের সামনে চলে গিয়েছেন, গিয়ে বলছে যে বাবা আমাকে একটু সুযোগ করে দাও, আমি কষ্ট করব, তোমাদের এই কষ্ট দেখে আমি আর আসলে সইতে পারছি না, আমার লেখাপড়ায় মন বসে না, তুমি আমাকে সুযোগটা করে দাও। এই কথা শোনার পর এই ফজলু কাকার বাবা খুব খুশি হলেন এবং উনি বললেন আচ্ছা ঠিক আছে তুই আপাতত লেখাপড়া চালিয়ে যা, আমি আমার মতো করে খোঁজ খবর নিচ্ছি কিভাবে কি করা যায়, তুই চিন্তা করিস না। তখন কিন্তু বিদেশে যাওয়া মোটেও এত সহজ কাজ ছিল না। এখন যেমন অনেকটা ইজি, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা বিদেশে শ্রমিক পাঠিয়ে থাকেন, এখন তো অনেক ইজি, সরকারিভাবে পাঠানো যায়, লোক পাঠানো যাচ্ছে, মানুষ যাচ্ছে। ওই সময় বিদেশ যাওয়াটা একটা খুব সৌভাগ্যের বিষয় হিসেবে চিন্তা করা হতো, আর ব্যয়বহুলও ছিল বটে, বিশেষ করে বৈধ পথে। এখন অবৈধ পথে তো যাওয়া যায়, ওই সময় সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যেত, বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাওয়া যেত, কিন্তু এই ফজলু কাকার বাবা কোনোভাবেই ফজলু কাকাকে এভাবে অবৈধভাবে পাঠাবেন না, যত কষ্টই হোক বৈধভাবেই পাঠাবেন। এই জন্য ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বৈধভাবে সৌদি আরবে পাঠানোর জন্য। আর এর খরচটাও তো বেশি, বেশ খানিকটা জমি বিক্রি করতে হয়েছিল। এরপর বৈধভাবেই মূলত তাকে পাঠানো হয়। তখন কিন্তু এই ফজলু কাকার বয়স 22 বছর, সাল 1991। উনি ঠিকঠাক মতোই সৌদি আরবে একদম এই পাসপোর্ট হওয়ার পর, ভিসা হওয়ার পর একদম ঠিকঠাক মতো বিমান যোগেই, পায়ে হেঁটে যেতে হয়নি তাকে অবৈধ পন্থায়, বিমান যোগেই উনি সৌদি আরবে চলে আসেন। তো এরপর ওনাকে রিসিভ করে ওখানকার একজন লোক, সেও বাংলাদেশি। তারপর একদিন এক রাত ওই ব্যক্তির সাথেই ছিলেন, তার একটা জায়গা ছিল, থাকার জায়গা, সেখানেই ছিলেন। পরের দিন ওই লোকটা জানালো যে তোমাকে একজন আরাবিয়ান ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যাব এবং তোমার কাজ বুঝিয়ে দিতে হবে। তো পরের দিন তার লোকটার সাথে রওনা দিয়েছেন আর কি, ওই সেই লোকটার সাথে। তো ওই সময়ে যেই যানবাহনগুলো ছিল আর কি, প্রায় 2 ঘন্টা লেগেছিল সেখানে যেতে, সৌদি আরবের একটি শহরে
তো সেই লোকটার বাসায় যাওয়ার পর দেখা গেল বিশাল এক বাংলো বাড়ি, অনেক ধনী একজন ব্যক্তি আর কি। তো বাড়িতে ঢোকার সাথে সাথে দেখা গেল একজন অ্যারাবিয়ান লোক বসে আছে, আর অ্যারাবিয়ান লোকটাই ওনাদেরকে উদ্দেশ্য করে আগে লম্বা একটা সালাম দিল। এরপরে ওই যে ব্যক্তিটা ফজলু কাকাকে নিয়ে আসছে, তার সাথে আরবি ভাষায় কিছু একটা কথাবার্তা হচ্ছিল। উনি তো আরবি ভাষার কিছুই জানতেন না বলতে উনি কোরআন শরীফ পড়তে পারতেন, এমনি আরবি পড়তে পারতেন, কিন্তু আরবি ভাষার যে ব্যাপারটা, যে ভাষাটা শুনে বুঝার ব্যাপারটা, এটা কিন্তু উনি জানতেন না। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার এক পর্যায়ে কথাবার্তা শেষে ওই অ্যারাবিয়ান লোকটির কাছ থেকে সৌদি রিয়ালের এক বান্ডিল নিয়ে ওই লোকটা চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় লোকটা শুধু একটা কথাই বলেছিল যে এই লোকটা আজ থেকে তোমার মালিক, তোমার বস। তো ওখানকার ভাষায় মুদির বলা হয়, যে তোমার মুদির, ইনি যেভাবে করতে বলবেন কাজ সেভাবেই তুমি করবা, আর তোমার কাগজপত্র ঠিকঠাক হয়ে গেলে যেই কথা বলে তোমাকে নিয়ে আসা হয়েছে তুমি সেই কাজে যোগদান করতে পারবা। এখন এই সমস্ত কথা তো আসলে এই ফজলু কাকা খুব ভালো বুঝতে পারেন নাই। উনি বলছেন আচ্ছা ঠিক আছে। এরপর ওই লোকটা চলে যায়। এরপর ওই অ্যারাবিয়ান লোকটি ফজলু কাকাকে হাতের ইশারায় কাছে ডাকে। তো উনি যান, নাম জিজ্ঞেস করে। তো উনি ওই নামটা শুধু বলতে পারছিলেন। তো এরপরে আসলে কিছুই বুঝতে পারছেন না। পাশের ঘরে থাকা একজন লোককে ডেকে নিয়ে আসে সেই মুদির। ওই লোকটা আবার বাংলাদেশি, দীর্ঘদিন যাবত আরব দেশে থাকার কারণে ওখানকার লোকাল যে অ্যারাবিয়ান যে ভাষাটা, এটা উনি শিখে গেছেন। ওই লোকটার মাধ্যমে এই ফজলু কাকা জানতে পারেন যে এই মুদিরের কাছে নাকি বেশ অনেক টাকার বিনিময়ে এই ফজলু কাকাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আরবে এই ধরনের প্রক্রিয়া ওই সময় ছিল, এটা জানা গেল আর কি। এই কথা শুনে তো ফজলু কাকার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। কারণ দেশে থাকা অবস্থায় ওই আদম ব্যবসায়ী ওনাদেরকে অন্য কথা শুনিয়েছিল যে কাজ হবে অফিসে, অফিসে তেমন কোনো কাজ নাই, এসি চলে, কোনো গরম লাগে না। ওই সময়ের প্রেক্ষাপটে, মানে সেই 1991 সালের প্রেক্ষাপটে বলা হয়েছিল যে বাংলা টাকায় বেতন হবে 10 থেকে 12,000 টাকা। তারপর ধীরে ধীরে বেতন বাড়বে, থাকা খাওয়া কোম্পানির, অল্প কিছুদিনের মধ্যে কাগজপত্র হয়ে গেলে আবার ওভারটাইমও করতে পারবে, বেশ বড় অঙ্কের একটা টাকা দেশে পাঠাতে পারবে। এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল। সেই 91-92 সালের দিকে 10-12 হাজার টাকা যদি কেউ উপার্জন করে, তাহলে গ্রামে একটা পরিবার কত অনায়াসে চলতে পারে। এখন দেখা যাচ্ছে এরকম তো কিছুই না। তাকে মূলত এমন ভাবে নিয়ে আসা হয়েছে, আপাতত দৃষ্টিতে সেটা বৈধ, পাসপোর্ট করে ভিসা করে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে একটা জটিল প্রক্রিয়া ছিল যেটা আসলে 8-10টা সাধারণ গ্রামের মানুষ বুঝতে পারবে না। সাধারণ গ্রামের মানুষের দূরের কথা, অনেক শিক্ষিত লোকও বুঝতে পারবে না। এমন ভাবে মূলত তাকে এখানে এনে বিক্রি করে দেওয়া হয়েছে। আর যেই ভাইটা, মানে ওই যেই ভাইয়ের সাথে কথা বলে উনি জানতে পারেন, তার নাম হচ্ছে রফিক। উনিও একটা সময় বিক্রি হয়েছিলেন। এরপরে এই মালিকের কাছে উনি আসেন। এই মালিকটা নাকি খুব ভালো, ওনার কাছে এরকম আরো অনেক লোক আছে যারা এরকম বিক্রি হয়েছে ওনার কাছে। তবে উনি মানুষ হিসাবে ভালো। অনেক মুদির আছে যারা মানুষকে খুব জুলুম করে, এমনকি মেরেও ফেলেন। কথা শোনে নাই, পিটাতে পিটাতে মেরেই ফেলছে, মেরে মরুভূমির বালির নিচেই দাফন করে দিছে। এর কোনো বিচার আচার কিচ্ছু হয় নাই, পুলিশও জানে নাই ওখানকার। এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক মালিক এরকম আছে, কিন্তু উনি নাকি ভালো। আর বললেন যে এই লোক ভালো, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি নিশ্চিন্তে থাকো। তবে তুমি যদি এখানে কোনো হই হট্টগোল করো, কাউকে গিয়ে কোনো নালিশ করো, তাহলে কিন্তু তোমাকে নির্যাতিত হতে হবে। তখন ইনি যে ভালো, উনি তো নিজে বাঁচার জন্য তখন আর ভালো থাকবেন না, উনি তো তখন তোমার উপর নির্যাতন করবে। এই জন্য বাবা তুমি চুপচাপ থাকো, যেহেতু আমি আছি ইনশাল্লাহ, আমি এখানে যত বাংলাদেশিরা আছে আমার পরিচিত, সবার সাথে আমি কথা বলি, আমি আমার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তুমি এখন চাইলেও এখান থেকে কোথাও যেতে পারবে না। হ্যাঁ পারবা, এই মুদির যদি তোমাকে খালাস করে দেয়, মানে মুক্ত করে দেয়, এবং শুধু মুক্ত করে দিলে হবে না, একটা চিঠি আছে, একটা কাগজে সেটা লিখিত থাকবে যে তোমার নাম এই, তোমার পাসপোর্ট নাম্বার এই, এই মুদির তোমাকে মুক্ত করে দিল, তাহলেই তুমি মুক্ত। এছাড়া কিন্তু হবে না, তুমি কোথাও যেতে পারবে না। আর এখানে এরকম অনেক ধরনের সিস্টেম আছে, তুমি তো জানো না, আস্তে আস্তে সব জানবা আর কি।
তো যাই হোক, এই সমস্ত কথা বলে রফিক ভাই তার কথা শেষ করলেন। তো কথাগুলো শুনে প্রথমেই এই ফজলু কাকার মাথায় চিন্তা আসলো যে হায় হায় সর্বনাশ, এই খবর যদি আমার পরিবারের লোকজন শোনে তাহলে তো খুব দুশ্চিন্তা করবে। আর ওই সময় কিন্তু যোগাযোগের ব্যবস্থা তো উন্নত ছিল না, দুটো সিস্টেম ছিল, এক চিঠি আর হচ্ছে টেলিফোন। ওই সময় কিন্তু টেলিফোন ব্যবস্থাটা অনেক ব্যয়বহুল ছিল, এই জন্য মানুষ চিঠি লিখত। তখন এই টেলিফোনে কথা বলতে গেলে ওই এক্সচেঞ্জের মাধ্যমে অনেক জটিল পদ্ধতিতে কথা বলতে হতো, আর প্রতি মিনিটে অনেক টাকা লাগতো খরচ, যার কারণে টেলিফোনে সাধারণত কথাবার্তা কেউ বলতো না। আর একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে এই ক্যাসেট প্লেয়ারে কেউ রেকর্ড করে পাঠাতো, কথা রেকর্ড করে পাঠাতো। আগে যেরকম একটা ফিতা ছিল, যে আগে যেরকম অডিও প্লেয়ার ছিল যেরকম, ওই রকম। তো ওরকম রেকর্ড করে পাঠাতো, বিদেশ থেকে কেউ যদি আসে দেশে, তার কাছে ওই ক্যাসেটটা পাঠিয়ে দিত। তো ওনারা বাসায় ক্যাসেট প্লেয়ারে ওইটা শুনতেন, পরিবারের সদস্যরা বিস্তারিতভাবে শুনতেন। এরপর ওনারা আবার আর একটা ক্যাসেট প্লেয়ারে সেটা রেকর্ড করে ওই ব্যক্তির কাছে দিয়ে দিতেন। উনি যতদিন বাংলাদেশে থাকবেন তার সাথে যোগাযোগ করে উনি যাওয়ার আগে তাকে ওটা দিয়ে দিতেন, উনি আবার নিয়ে তাকে দিতেন। এইভাবে কিন্তু মাঝে মাঝে যোগাযোগ হতো ক্যাসেট প্লেয়ারে কথাবার্তার মাধ্যম দিয়ে। তো যাই হোক, এটা খুব একটা প্রচলিত পদ্ধতি ছিল না, চিঠিটাই ছিল সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। এখন ঘটনা এতখানি বলার উদ্দেশ্য রয়েছে কিভাবে এই ফজলু কাকা আসলেন, কারণ এই কথাগুলো না বললে আজকের ঘটনার যে ভয়ের অংশ এটাতে ঢোকা যাবে না। আসলে যখন এই ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হলো ফজলু কাকাকে, এখন তার তো একটা কাজ রয়েছে, সেখানে তো যেতে হবে। এখন কথা হচ্ছে যে ওনার কাজটা কি হবে, এই বিষয়ে শুরুতেই কোনো সিদ্ধান্ত হয়নি। তো ওই যে রফিক ভাই যিনি, উনি জানলেন যে তুমি এখানে কয়েকদিন থাকো, কয়েকদিন থাকার পর এই মুদির তোমাকে একটা কাজ দেবেন, সেখানে তোমাকে ওই কাজটা করতে হবে। তো উনি ওখানে 2-3 দিন ছিলেন। রফিক ভাই খুব ভালো মানুষ, 2-3 দিন পর জানালেন যে আগামীকাল ভোরে তোমাকে তোমার কাজের জায়গায় রেখে আসা হবে। আর বাড়িতে কোনো খোঁজ খবর দিতে পারছিলেন না যে আসলে উনি পৌঁছেছেন, উনি ভালো আছেন না খারাপ আছেন, এই বিষয়ে তো আসলে কোনো খোঁজ খবর দিতে পারছিলেন না। চিঠি লেখারও সুযোগ ছিল না, কারণ উনি তো আসলে বিক্রি হয়ে গেছেন, বলতে পারেন যে দাস হয়ে গেছেন। পরের দিন সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় এই ফজলু কাকার। মূলত ওই যে মুদির, উনি চিৎকার করছে যে এই কি ব্যাপার, এখন ওঠে নাই কেন, তাড়াতাড়ি যেতে হবে, ওই আরবি ভাষায় আর কি এরকম কিছু বলছিলেন আর কি। তখন উনি দ্রুত রেডি হয়ে যান, এরপর রফিক ভাইকে সাথে নিয়ে ওই মুদিরের যে পার্সোনাল গাড়ি ছিল সেটাতে রওনা দিয়ে দেন। গাড়িটা মুদির নিজেই চালাচ্ছিলেন। তো ঘন্টাখানেক পথ চলার পর গাড়িটা মরুভূমির ভিতর দিয়ে শহরের এলাকা পার হয়ে মরুভূমির দিকে যেতে থাকে। গাড়ির সামনের সিটে ওই মুদির এবং আর এক সিটে, ড্রাইভিং সিটের পাশে যে সিটটা থাকে ওখানে রফিক ভাই বসা ছিলেন। রফিক ভাইয়ের সাথে ওই মুদিরের কথা হচ্ছিল, আরবিতে কথা হচ্ছিল। উনি তো আরবি ভাষা তখন কিছু বোঝেন না যে কি বলতেছে না বলতেছে। তো তখন ফজলু কাকার মনের মধ্যে কিন্তু একটা বিষয় ভয় কাজ করছিল যে এমন একটা জায়গায় চলে আসতেছি, এইখানে যদি তাকে মেরেও ফেলে এই সংবাদও কেউ জানতে পারবে না, কখনোই জানতে পারবে না। মনের মধ্যে এতটুকুই একটা স্বস্তি লাগছিল, যাক একজন অন্তত বাংলাদেশি ভাই আছে, আমি মরে গেলেও তার মাধ্যম দিয়ে হয়তোবা আমার পরিবার কোনো একদিন জানতে পারবে, আর তাকে তো বিপজ্জনক বলেও মনে হচ্ছে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে এসে গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ায়। কাঠ বাকল এসব দিয়ে ঘেরাও করা একটা বাউন্ডারি আছে, তো ওটার ভিতরে প্রবেশ করেন ওনারা। ওখানে আফ্রিকান এক কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ছিলেন। ওই মুদির ইশারা দিলে ওই লোকটা আসে, আসার পর কিছু মাল সামানা নামানো হয় আর কি। তো বোঝা গেল যে এটা হচ্ছে ওই মুদিরের একটি উটের খামার। এখানে একজন ভিনদেশী লোক কাজ করে, তার নাম হচ্ছে হাসান। কিন্তু কোনো একটা কারণে এই হাসানকে অন্য আর একটা কাজ দেবেন এই মুদির, এখান থেকে নিয়ে যাবেন। মূলত এই ফজলু কাকাকে এই উটগুলো দেখাশোনা করতে হবে। তো রফিক ভাই জানালেন যে কিছুদিন এই হাসান তোমাকে সাথে রেখে সব কাজ বুঝিয়ে দেবে, কাজ বোঝা হয়ে গেলে হাসানকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর প্রতি সপ্তাহে মুদির নিজে বা তার কোনো লোক এসে সাপ্তাহিক বাজার বা জরুরি জিনিসপত্র এখানে দিয়ে যাবে।
আর যা দিয়ে যাবে ততটুকুতে অনায়াসেই খেয়ে দিয়ে 1 সপ্তাহ পার করে ফেলা যাবে। আর এখানেই থাকতে হবে, এখান থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপাতত এই কাজ কিছুদিন করতে হবে। এরপর যদি ভালো না লাগে, মুদিরকে বুঝিয়ে রফিক ভাই এই ফজলু কাকাকে অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন, এটা বলে দেন আর কি। তো রফিক ভাইকে এই ফজলু কাকা সম্মতি জান, ঠিক আছে আমি কাজটা বুঝে নেব। এরপর মুদির, রফিক ভাই ও হাসান সহ 3 জন মিলে এই ফজলু কাকাকে পুরো খামারটা ঘুরে দেখান। তো এই খামারটির বিবরণটা একটু দেওয়া দরকার। সেখানে একজন লোক থাকার জন্য কোন রকমের একটা ব্যবস্থা ছিল। ওই বড় বড় কন্টেইনার থাকে না, জাহাজগুলোতে কন্টেইনার গুলো আসে, তো ওই টাইপের কন্টেইনার গুলো দিয়ে একটা থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে খাট, চুলা, আরো বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। এক ধরনের চুলা ছিল, বিভিন্ন সময় আমরা দেখি হোটেলগুলোতে আছে, কেরোসিন তেলেই চলে, পাম্প করতে হয়, পাম্প করে করে সেই চুলাগুলো চালাতে হয়, তেলে চলে। তো এই ধরনের চুলাও আছে। তারপর পানির ট্যাঙ্ক রয়েছে, অতিরিক্ত একটা ঘর রয়েছে যেখানে বেশ কিছু মাল সামানা রাখা আছে। তারপরে ওই যে উটের খাবার দাবার রাখতে হয়, এরকম একটা জায়গা রয়েছে আর কি। ওখানে থাকা একদল উটের পালকে দেখিয়ে দিয়ে রফিক ভাই বললেন যে এই যে এদেরকে তোমার লালন পালন করতে হবে, আর এছাড়াও যদি টুকটাক কাজ থাকে এটা হাসান তোমাকে বুঝিয়ে দেবে। তো সবকিছু বুঝিয়ে দিয়ে এই মুদির এবং রফিক ভাই চলে আসে ওখান থেকে। তো চলে যাওয়ার পর ওই হাসান, উনি তো আসলে আরবি জানতেন, আর এই ফজলু কাকা তো একদমই আরবি জানতেন না, ইশারা ইঙ্গিতে বুঝাতে থাকে আর কি। ফজলু কাকা বুঝে নিচ্ছিলেন যে কি বলতে চাচ্ছে, উনি একটু আইডিয়া করছিলেন যে উনি হয়তো এটা বলতে চাচ্ছে। তো এইভাবে আর কি উনি বুঝে নিচ্ছিলেন কাজগুলো। ওখানে মোট 13টি উট ছিল, যার মধ্যে 11টি বড় প্রাপ্তবয়স্ক আর 2টি হচ্ছে ছোট বাচ্চা, মানে উটের ছোট বাচ্চা। মোটামুটি 3 দিনের মধ্যে ওই হাসান ফজলু কাকাকে সব কাজ বুঝিয়ে দিয়েছিল। ফজলু কাকার কাজ ছিল প্রতিদিন সকালবেলা খুব ভোরে উঠতে হতো, উঠে ওনার নিজের জন্য রান্না বাড়া শেষ করতে হতো। রান্না করার জন্য যেই জায়গাটা ছিল সেখান থেকে উনি সব কাজ করে ফেলতে পারতেন রান্না সংক্রান্ত। রান্না শেষ করে উটগুলিকে খাবারের পানি দিতে হতো। পুরো দিনের জন্য রান্না একসাথে সকালেই করে রাখতেন, যার কারণে অন্য বেলার জন্য চিন্তা করতে হতো না। উটগুলিকে খাওয়ানোর জন্য উন্মুক্ত ভাবে হাঁটাহাঁটিও করাতে হয়, সেটা দুপুরের দিকে, মানে মরুভূমিতে এগুলোকে চড়াতে হবে আর কি। তো মরুভূমির মাঝেই শুকনো ঘাস লতা পাতা খাওয়ানোর জন্য ব্যবস্থা ছিল, বা ওরকম থাকে, ন্যাচারালি থাকে আর কি। এরপর আবার উটগুলিকে নিয়ে খামারে ফেরত আসতেন আর কি। তো এইভাবে করতে করতে 3-4 দিন পার হয়ে যায়। হাসান যে সে তো ছিল, 3-4 দিন পর ওই হাসানকেও নিয়ে যাওয়া হয়। এরপর তো একা হয়ে যান। এই রফিক ভাই দীর্ঘদিন ওই মুদিরের সাথে থাকার কারণে মুদিরের প্রিয় ভাজন একজন সঙ্গী হয়ে গিয়েছিলেন, যার কারণে মুদির যেখানেই যেত এই রফিক ভাইকে নিয়ে যেত সাথে করে। আর রফিক ভাই এই ফজলু ভাইয়ের ভালো মন্দের অবস্থা জিজ্ঞেস করতেন, এবং এইটাও বলতেন যে শোনো ফজলু, এখন থেকে তোমাকে এই খামারটিতে একা একাই থাকতে হবে, কারণ হাসানকে তো নিয়ে যাব সাথে করে। তো হাসান তো তোমাকে সব কাজ বুঝিয়ে দিয়েছে, তুমি আরেকটা কাজ প্রতিদিন করবে। তোমাকে প্রতিদিন উট চড়াতে হবে না, সপ্তাহে 3 দিন তোমাকে এই বুদ্ধিটা দিয়ে দিলাম। সপ্তাহে 3 দিন উটগুলোকে মরুভূমিতে চড়াতে হবে, তাতেই হবে, প্রতিদিন দরকার নেই। এই বুদ্ধিটা তোমাকে দিয়ে দিলাম। আর খেয়াল রাখবে, মরুভূমিতে কিন্তু মাঝে মাঝে বালির ঝড় শুরু হয়। এইরকম পরিস্থিতিতে পড়লে নিরাপদ আশ্রয় খুঁজে নেবে, খুব বেশি দূরে যাবে না, এখান থেকে কাছাকাছি থাকবে। তারপর হাসানকে নিয়ে তো সবাই চলে গেছে। এরপর একা হয়ে গেছেন। একটা মানুষের সাথে কথা বলবে এরকম একটা মানুষ খুঁজে পাওয়া যায় না, কারণ উনি আরবি জানেন না। টুকটাক কিছু লোক উনি দেখেছেন, কারণ মরুভূমিতে যে উনি একাই থাকেন বিষয়টা এরকম না, বেশ অনেক দূরে দূরে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে অন্য মালিকের উট রয়েছে, তার উট দেখাশোনা করার জন্য লোক আছে, কিন্তু তারা তো বাঙালি না, যার কারণে তাদের সাথে যে কথা বলবেন, কথা বলে তো লাভ নাই। আর তাদের সাথে কথা বলে পরিচিত হতে যাবেন সে সুযোগও নাই, কারণ উনি এই উটগুলোকে একা রেখে কিভাবে যাবেন? অজানা অচেনা এক জায়গা, একদম একা, একদম নিঃসঙ্গ, পরিবারের সাথেও কোনো যোগাযোগ নাই।
তো ওভাবেই চলছিল। এইবার আমরা আসবো মূল ঘটনা। এতক্ষণ আমরা শুধু প্রেক্ষাপট বর্ণনা করলাম, সেই ভয়াবহতা, কিভাবে উনি আসছিলেন। প্রতিদিনের মতো উট দেখাশোনা করছিলেন উনি। ইতিমধ্যে কিন্তু 6 মাস কেটে গেছে। 6 মাস কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। ঘটনার দিন রাতে ঘুমিয়ে আছেন, মাঝরাত তখন। ঘুমন্ত অবস্থায় আবছা কোনো শব্দ ওনার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে উপলব্ধি করেন যে শব্দটি ওই যে উটগুলো যেখানে রাখা আছে না, ওখানকার পাশ থেকে আসছে আর কি। তো বসে বসে চিন্তা করলেন যে উটগুলো তো রাতে বেলায় 6 মাসে কখনো এরকম আচরণ করে নাই। এই উটগুলোকে শান্ত করতে উনি রুম থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে দেখতে পান যে ওনাদের উটগুলো সব ঠিকঠাক আছে। এমন সময় দেখতে পান যে খামারের বাইরে ছোট ছোট সাদা রঙের দুটো উটের বাচ্চা ছোটাছুটি করছে। উট দুটিকে দেখে মনে হলো তারা খুবই তৃষ্ণার্ত, কিন্তু প্রথমেই এই ফজলু ভাই তাদেরকে কোনো খাবার বা পানি দিলেন না, কারণ এটি নিষেধ ছিল। কারণ এটা বলাটা জরুরি, কারণ হচ্ছে যে এই যে উটগুলো, এই উটগুলো কখনো কখনো অন্য খামারে চলে যায় তৃষ্ণার্ত হয়ে বা ক্ষুধার্ত হয়ে। তখন সেই খামারে যদি অন্য কোনো উট চলে আসে, তাহলে হয় কি, যদি সেই খামার থেকে কোনো খাবার দেয়া হয়, উটের স্বভাব নাকি এরকম, তাহলে ওই খামারে থেকে যাবে, অন্য খামারে যাবে না। আর এটা যদি হয় তাহলে অন্য মালিকরা কিন্তু আইনগত পদক্ষেপ নেয়। এই জন্য অন্য কোনো খামারের উট যদি আর একটা খামারে যায়, তাহলে সেই উটগুলোকে খাবার দিতে হয় না। ওরা এরকম ঘোরাঘুরি করে আবার নিজেদের খামারে নাকি ফেরত যায়। এই কারণেই কিন্তু ওই রফিক ভাই বারবার ফজলু কাকাকে বলে দিয়েছিলেন যে খবরদার এই কাজটা কিন্তু করো না। ওই হাসান নামক যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ছিলেন, সেও কিন্তু বলে দিয়েছিলেন। এখন উনি কি করবেন, এই জন্য উনি সেগুলোকে কোনো খাবার দিলেন না। কিন্তু উট দুটো দেখতে এত সুন্দর আর মায়াবী ছিল যে আসলে এই ফজলু কাকা দুর্বল হয়ে গেলেন। উটের বাচ্চা দুটি একইভাবে খামারের মূল দরজার বাইরের দিকে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি তাদেরকে চিন্তা করলেন, এই রাতের বেলা কেই বা দেখবে, আমি বরং এই বোবা প্রাণীদের কিছু খাবার দেই। এরপর এগিয়ে গিয়ে দরজাটি উনি খোলেন। খোলার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই উটের বাচ্চা দুটো দাঁড়ানো অবস্থাতে মাথাটা সামান্য একটু সামনের দিকে ঝোঁকায় একসাথে। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় সালাম দেওয়ার সময় অনেক সময় মাথাটা একটু ঝুঁকিয়ে ফেলি না, অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশের জন্য অনেকে কিন্তু মাথাটা ঝুঁকিয়ে ফেলে, যদিও এটা উচিত নয়। তো মনে হলো যে উট দুটো কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, একদম মানুষের মতো আচরণ মনে হলো। খুব ধীরে ধীরে উট দুটি একত্রে, মানে বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করছে না এখন আর, খামারের ভেতরে প্রবেশ করলো। তারপর কিছু শুকনো খড়কুটো, একটি পাত্রে কিছু পানি দিলেন। এই উট দুটি পানির পাত্র থেকে 1 নিমিষে সব পানি খেয়ে ফেললো। সেই পাত্রে প্রায় 10 লিটারের মতো পানি দিয়েছিলেন আর কি ফজলু কাকা। সব পানি খেয়েও মনে হচ্ছে তাদের তৃষ্ণা এখনো মেটেনি। তা দেখে ওনার খারাপ লাগলো, মনে করলেন যে না জানি কতদিন যাবত এরা অজানার পথে হাঁটছে। আরো 10 লিটার পানি এনে দিলেন, সেগুলো একই রকম ভাবে খেয়ে ফেলে। 20 লিটার পানি খাওয়ার পরও উট দুটো আরো পানি খাওয়ার আকুতি জানাচ্ছিল এই ফজলু কাকার কাছে। কিন্তু উনি চাইলেও আর পানি দিতে পারছেন না, কারণ হচ্ছে তার উটের জন্য যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণ পানি কিন্তু দিয়ে যাওয়া হয়। এখন এই পানি যদি উনি শেষ করে ফেলেন, তাহলে তার উটকে কি খাওয়াবেন? নির্দিষ্ট পরিমাণ পানি তো বরাদ্দ থাকে, এগুলো সংরক্ষণ করে রাখতে হয়, সেভাবেই হিসাব করে চলতে হয়। এখন এই উটগুলোর তো পানি সংকট দেখা দিবে, মানে যেগুলো এই খামারের উট, তাই উনি আর তো পানি দিতে পারলেন না। এর মাঝে আরো একটি বিষয় ওনারা খেয়াল করলেন যে এই যে খড় দেয়া হয়েছিল, এই খড়ের মধ্যে থেকে একটা খড়ও এই উট দুটো মুখে তোলেনি। তারা শুধু পানি খেয়ে এক দৃষ্টিতে এই ফজলু কাকার দিকে তাকিয়ে আছে। এরকম করুণ চাহনি দেখে এই ফজলু কাকা, উনি বাংলা ভাষায়, উনি তো আসলে আরবি ভাষায় কথা বলতে পারতেন না, কি করবেন, ওই উট দুটোকে উদ্দেশ্য করে বলছে যে বাবারে, তোমাদেরকে চাইলেও আমি আর পানি দিতে পারবো না। তোমাদেরকে পানি খাবার দিয়েছি, তুমি তো খাবার খাও নাই, পানি খাইছো তোমরা। এখন যদি আমি আরো পানি দেই, তাহলে এই পানি যদি শেষ হয়ে যায়, এখানকার উটের জন্য রাখা এই পানিগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আমার মুদির ওনাকে আমি কি জবাব দিব? তখন তো সমস্যা হবে। এগুলো এখানে নিষেধ, তারপর আমি কিন্তু কষ্ট করে তোমাদেরকে দিছি,
একথা বলার পর মনে হলো এরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝতে পেরেছে। তারা কি করলো, মাথা নেড়ে, একদম মানুষের মতো মাথা নেড়ে সম্মতি দিল যে ঠিক আছে, এরকম একটা ভাব। এরপর আবার তারা ওই মেইন গেটের বাইরে দিয়ে চলে যাওয়া শুরু করলো। বিস্তীর্ণ মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একটা সময় তারা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। ফজলু কাকাও মনে মনে খুব খুশি হয়ে উনি আবার ওনার রুমে গিয়ে শুয়ে পড়েন। পরের দিনের কথা, দিনের সকল কার্যক্রম শেষ করে রাতের খাবার খেয়ে উনি শুয়ে পড়েছেন। আজকেও আগের রাতের মতোই একই শব্দে ওনার ঘুম ভেঙে যায়। বাইরে এসে মূল দরজার পাশে যখন উনি দাঁড়িয়েছেন তখন আরো কয়েকটি উট উনি দেখতে পেলেন। মোট 3টি উটকে উনি দাঁড়িয়ে থাকতে দেখলেন। কিন্তু আজকে উটগুলোকে অন্যরকম লাগছিল। উনি বেশ ভয় পেয়ে গিয়েছেন। কারণ হচ্ছে এই উটগুলো দেখতে স্বাভাবিক কোনো উটের মতো ছিল না। বিশেষ করে গতকালকে দেখা ছোট দুটো উট, এই দুটো উট এসেছে, কিন্তু সেটার সাথে আর একটা উট এসেছে। সেটা এতটা বড়, মনে হচ্ছে যে এটা একটা দানবীয় উট। আর এই উটের শরীর থেকে মিটমিটি ঘোলাটে সাদা আলোর ঝলকানি বের হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই ফজলু কাকা তো বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো উট না, নিশ্চয়ই এখন তাকে অলৌকিক কোনো ঘটনার মুখোমুখি হতে হবে। জীবনে উনি কখনোই অলৌকিক কোনো ঘটনার মুখোমুখি হন নাই, শুধু গল্প শুনেছেন। এখন তো ওনার সামনে এরকম একটা ব্যাপার চলে আসছে। উনি তো দোয়া কালাম যা জানতেন শুরু করেছেন পড়া। উনি যে ওখান থেকে সরে চলে যাবেন এই শক্তি ওনার শরীরে নাই। হঠাৎ করে ওনাকে অবাক করে দিয়ে ওই বড় উটটি স্পষ্ট বাংলা ভাষায় ওনার নাম ধরে বলে উঠল যে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই ফজলু, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার উপকারের জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ এখানে এসেছি। তেমন কোনো কথা আসলে মানে ভয়ঙ্কর কোনো কথা শোনেন নাই এই ফজলু কাকা। এখন কথা হচ্ছে যে উটের মুখ থেকে যদি মানুষের মতো কথা কেউ শোনে, তাও এটা মহিলা কণ্ঠে, তাহলে কি কোনো মানুষের ভয় লাগবে না ওরকম একটা নির্জন জায়গায়? এই অবস্থায় এই ফজলু কাকার হয়েছিল। ওনার তো এই দৃশ্য দেখার পর তার মাথা ঘুরতেছে, উনি কোন জগতে আছেন। তো এটা মনে হচ্ছে ওই উটটা বুঝতে পেরেছে। এটা দেখে সে আবার বলা শুরু করে যে তুমি হয়তো বুঝে গিয়েছো যে আমরা কোনো স্বাভাবিক উট না, আমরা এই মরুভূমির জিন। আমার পরিবার নিয়ে এই মরুভূমিতে কয়েকশো বছর ধরে বসবাস করে আসছি। আমরা কখনোই কোনো প্রাণীকুলেরই ক্ষতি করি না, আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে থাকি। তুমি যাতে আমাদেরকে দেখে ভয় না পাও, এই জন্যই মূলত উটের রূপ নিয়ে তোমার সামনে এসেছি। তা না করে যদি আমাদের স্বরূপে তোমার সামনে আসতাম, তাহলে সেই রূপ দেখেই তুমি ভয়ে মারা যেতে। শুধু তুমি কেন, যে কেউ দেখলে এর প্রভাব ভোগ করতে হবে। তো যাই হোক, আমি কেন এসেছি তা তোমাকে বলি। এই যে দুটো উটের বাচ্চা দেখতে পাচ্ছ, এরাও কোনো স্বাভাবিক উট না, তারা আমার সন্তান। গতকাল তোমার সুন্দর মন মানসিকতার প্রকাশ ঘটিয়ে তোমার বিপদ হবে জেনেও আমার সন্তানদের পানি পান করিয়েছিলে। গতকাল ওরা দুজন মরুভূমিতে ঘুরতে বের হয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে দিকহারা হয়ে আমাদের বাসস্থান খুঁজে না পেয়ে হারিয়ে গিয়েছিল। ওরা সে সময় উটের রূপে ছিল। দিকহারা হয়ে মরুভূমিতে হাঁটতে হাঁটতে ওদের অনেক পানি তৃষ্ণা লাগে। একসময় ওরা তোমার এই খামারের পাশে এসে পড়লে তুমি ওদেরকে পানি খাইয়ে তৃষ্ণা মিটিয়েছ। শুধু তৃষ্ণা মিটাওনি, ওদের জীবন বাঁচিয়েছ। আর ওদিকে ওরা বাড়িতে আসছে না দেখে আমি এবং ওদের বাবা সহ আমাদের গোত্রের আরো অনেক জিন মিলে ওদের খুঁজতে বের হয়েছি। তখন ওদের বাবা ওদেরকে দূরের এক জায়গা থেকে খুঁজে পেয়ে আমাদের বাসস্থানে নিয়ে আসে। আর তখন ওদের মুখ থেকে জানতে পারি তোমার পানি খাওয়ানোর কথা। সে সময় তুমি যদি ওদের পানি না পান করাতে, তাহলে হয়তো তৃষ্ণার কবলে পড়ে আমার এই ছোট 2 বাচ্চা মারা যেত। আল্লাহ তোমাকে উসিলা করে ওদেরকে পানি পান করিয়ে নতুন করে জীবন দিয়েছেন। তাই আজকে আমি ওদের সাথে নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি এবং তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। তুমি আমার অনেক বড় একটি উপকার করেছো, এই জন্য আমরা পুরো পরিবার এবং আমাদের গোত্র তোমার কাছে ঋণী হয়ে থাকবো। এতটুকু বলে এই ফজলু কাকার সামনে থাকা জিনটা তার কথা থামালো। এ সময় মূলত এই ফজলু কাকার নিজের শরীরের উপর কোনো কন্ট্রোলই ছিল না। উনি কি স্বপ্ন দেখছেন নাকি সত্যি দেখছেন, ওনার আসলে এমন কিছুই অনুভূতি হচ্ছে না। মানে
উনি একটা ঘোরের মধ্যে আছেন, এটা বাস্তব না স্বপ্ন উনি খালি শুনে যাচ্ছেন। সব শেষ ওই জিনটা বলে, আমরা চলে যাচ্ছি, তোমার যদি কখনো আমাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে, কেউ না কেউ আমরা তোমার কাছে আসব ইনশাল্লাহ। এই কথাগুলো বলে উটরূপী জিনগুলো তাদের পথ ধরে চলে যেতে থাকে। উনি ওদিকে তাকিয়ে রয়েছেন। একটা সময় চোখের সামনেই এরা আস্তে আস্তে মিলিয়ে যায়, অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। ওই সময় তো উনি একটা ঘোরের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তারা চলে যাওয়ার পরও ওখানে অনেকক্ষণ উনি দাঁড়িয়ে আছেন। বেশ খানিকক্ষণ পর ওনার শরীরটা একটু স্বাভাবিক লাগলো, আশেপাশে তাকাতাকি করে আর কিছুই দেখতে পেলেন না। এরপর উনি ঘরে ঢুকে ভয়ে ভয়ে শুয়ে পড়লেন, আর চিন্তা করতে লাগলেন কি দেখলাম আর কি শুনলাম। এসব ভাবতে ভাবতে এপাশ ওপাশ করতে করতে ভোরের আলো ফুটে গিয়েছে। এরপর উনি ওনার নিত্যদিনের কাজে মনোনিবেশ করতে চাইছিলেন, কিন্তু কোনো কাজে উনি ঠিক মতো মন দিতে পারলেন না। শুধু চিন্তা হচ্ছিল কি দেখলাম আর কি শুনলাম রে, এগুলো কি সত্যি আমার সাথে হয়েছে নাকি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি। তারপর সকল বিষয় বিবেচনা করে এতটুকু উনি বুঝতে পারলেন যে সত্যি এই ঘটনাটি ওনার সাথে বাস্তবেই ঘটেছে। এরপর দৈনন্দিন কাজ করতে করতে কেটে যায় আরো 5 মাস। এর মধ্যে কিন্তু কখনোই ওই উটরূপী জিনদের সাথে বা তার পরিবারের সাথে তার দেখা হয় নাই, আর তাদের সাথে যে কথা বলবেন এরকম চিন্তাও মাথায় আসে নাই। নিজের দেশ পরিবার পরিজন ছাড়া সবসময় খারাপ লাগতো, কিন্তু কি করার ছিল, উনি তো বন্দী হয়ে গেছেন, উনি দাস হয়ে গেছেন। এখন যদি ওনার এই মুদির তাকে মুক্তি না দেন তাহলে কিন্তু উপায় নেই, তার পাসপোর্ট তার কাছে আটকানো। এইভাবে এরকম একটি মানুষশূন্য জায়গাতে 1 বছরের মতো সময় উনি কাটিয়ে দিয়েছেন। কারো সাথে যে নিজের মনের কষ্টের কথাগুলো বলবেন সে কোনো উপায়ই নেই। কথা যদি বলতেই হয় ওই উটের সাথে কথা বলতে হবে, এমন একটা অবস্থা। এই উটগুলোকে সে তার কথা শোনাবে, এতটুকু মনের সান্ত্বনা যে যাক অন্তত উট তার কথা শুনতেছে, যে উটগুলোকে সে লালন পালন করছে। এছাড়া কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, কথা বলার সুযোগ কখন হয়, যখন ওই যে সপ্তাহান্তে এই মুদির বা রফিক ভাই তারা আসেন, তখন তাদের সাথে কথা হয়। তাও রফিক ভাইয়ের সাথে কথা হয়, আর মুদিরের ওই আরবি ভাষা তো সে বোঝে না, খালি ইশারা ইঙ্গিতে কথা হয়। এই হচ্ছে তার কথাবার্তা। এইভাবেই কিন্তু দিন পার হয়ে যায়। বাড়ির মানুষদের কথা অনেক মনে পড়তো, তারা চিন্তা করছে হাই হাই কি হলো তার, একটা চিঠিও লেখা হয় নাই। সবকিছু মিলায় তো আসলে খুবই একটা কষ্টের সময় সবার জন্য, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, ওনার জন্য। উনি যে কখনো দেশে ফেরত যেতে পারবেন সেই চিন্তাও উনি আর করতে পারছিলেন না। এর মধ্যে এক রাতে মা বাবার কথা ওনার অনেক মনে পড়ছিল। সে সময় উনি অঝরে কান্না করতে লাগলেন। এমন সময় মনে পড়ে গেল উটরূপী সেই জিনের শেষের কথাগুলো। সে যে বলেছিল যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাদেরকে যেন ডাকা হয়, তারা চেষ্টা করবে। এর আগে তো উনি কখনো এভাবে চিন্তা করেন নাই, সাহায্য করার জন্য ডাকেনও নাই। কিন্তু ওই রাত্রে মনটা তার খুব ভীষণ অস্থির হয়ে যায় বাড়ির লোকদেরকে কাছে পাওয়ার জন্য। তো এত উত্তেজনার কবলে ওনার আর ভয়ের কাজ করলো না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে চিন্তা করলেন যে এই জিনদেরকে ডাকবো। এখন সমস্যা একটা ছিল, তারা যখন এই ফজলু ভাইয়ের সাথে দেখা করেছিল তারা তো নিজেরা এসেছিল, এরপর তো তাদেরকে কখনো ডাকা হয়নি, আর তাদেরকে কিভাবে ডাকতে হবে সেটাও বলে যায়নি, কোনো বিশেষ প্রক্রিয়াও শিখিয়ে দেওয়া যায়নি। তাহলে কিভাবে সে ডাকবে? চিৎকার করে ডাকলে কি সাড়া দিবে? যাই হোক, এখন যেহেতু কিছু বলে যায় নাই, সে তার মতো করেই ডাকবে। তখন সে তার থাকার জায়গা থেকে বাইরে গিয়ে সাহস জুগিয়ে ওই বিস্তীর্ণ মরুভূমিতে চিৎকার করে তাদেরকে ডাকতে লাগলেন। কি নাম ধরে ডাকবেন সেটাও তো জানেন না। তখন সে বলছে, হে সাহায্যকারী জিন, আপনারা আমাকে বলেছিলেন যে আমার কোনো সাহায্যের দরকার হলে আপনাদের স্মরণ করতে। আজ আপনাদের একটা সাহায্য আমার খুবই দরকার। আপনাদেরকে কি করে ডাকতে হবে তা তো আমি জানি না। যদি আমার ডাক আপনাদের অবধি পৌঁছায় তাহলে আমার ডাকে সাড়া দিন। এরকম ভাবে আমি আর থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার ডাক? এভাবে চিৎকার করে আরো অনেক কথাই বললেন, কিন্তু সেই জিন পরিবার তো দূরের কথা, মনে হলো কেউ তার আওয়াজ শুনতেই পাচ্ছে না। প্রায় আধা ঘন্টার মতো এভাবে ডাকাডাকি করে অবশেষে নিরাশ হয়ে ঘরে ফেরত আসলেন। এরপর মনকে বোঝাতে লাগলেন যে ফজলু, এই মরুভূমিতে তোমাকে সাহায্য করার মতো কেউ নাই আল্লাহ ছাড়া। এসব ভাবতে ভাবতে একটা সময় উনি ঘুমিয়ে পড়লেন। আরো মানে মধ্যরাতের দিকে ওনার ঘুম ভেঙে যায়, কারো মুখ থেকে ওনার নামটা শুনে। পুরোপুরি ঘুম যখন ভেঙে যায় তখন শুনতে পান বাইরে থেকে
এই ফজলু ফজলু বলে ডাক দিচ্ছে। মূলত ওনার ভালো নাম হচ্ছে ফজল। তো উনি বিছানা ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে ঘরের দরজাটি খুললেন। খুলেই দেখতে পেলেন যে মূল গেটের সামনে অদ্ভুত সেই দুটি উট দাঁড়িয়ে আছে। আজ দেখা যাচ্ছে দুটো বড় বড় উট, যাদের গা থেকে হালকা আলো বের হচ্ছে। কিন্তু আজকে আরেকটি বিষয় লক্ষ্য করা গেল যে এই উটগুলোর সাথে ছোট যে দুটো বাচ্চা উট, এ দুটো আসেনি। আর এতটুকু দেখেই এই ফজল কাকা বা ফজলু কাকা চিনতে পারলেন যে এরা আসলে কারা। এরপর সেই উটগুলোর মধ্যে থেকে একটি উট আবার মানুষের মতো করে ডেকে উঠল যে তুমি আজ প্রথমবার আমাদের ডেকেছো, তাই আজ তোমার ডাকে সাড়া দিতে এখানে এসেছি। তুমি যে সময় আমাদেরকে ডেকেছিলে সে সময় আমরা আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, তাই তখন আসতে পারিনি, কিন্তু তোমার ডাক আমরা শুনেছিলাম, তাই এখন এসেছি। আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে এই যে ছোট দুটো বাচ্চা উটকে বাঁচিয়েছিলে, আমার সন্তান। ইনি হচ্ছেন এই সন্তানের বাবা, আমার স্বামী। মূলত আজকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতেই আর তোমার কথা শোনাতেই তাকে আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি হয়তো ভেবেছিলে তোমাকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু বিষয়টা তা না। আমরা চাইলে মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসতে পারি, কিন্তু তুমি ভয় পাবে, এই জন্য আমরা আসি না। আর তুমি হয়তো বা জানো না যে আমাদের জিন জাতির মধ্যেও কিন্তু অনেক বিধি নিষেধ আছে। আমরা চাইলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না, আমরা শুধু নির্দিষ্ট সময়ে বের হই। আর চাইলেও হুট করে কোনো মানুষের সামনে আমরা আসি না। যদি আমাদেরকে দেখে কোনো মানুষের ক্ষতি হয়, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? একজন নিরপরাধ লোকের সামনে যদি আমরা হুট করে চলে আসি, সে যদি দেখে ভয় পায়, তার ক্ষতি হয়, এটা তো একটা অপরাধ হবে। এই জন্য আমরা খুব নিয়ম মেনে চলাফেরা করি। এই কথাগুলো শুনতে শুনতে এই ফজলু কাকা উনি আস্তে আস্তে তাদের দিকে আগানো শুরু করলেন এবং একদম সামনাসামনি দাঁড়ালেন। তবে এবার আর ভয় পাচ্ছেন না, মনের কথাগুলো তো বলতে হবে। এই সময় পুরুষ যেই উট, ওই উট জিনটা পুরুষ কণ্ঠেই বলে উঠলো, কারণ আগের জিনটা তো নারী ছিল, ওই উটটা আর কি নারী কণ্ঠে কথা বলেছিল। এই পুরুষ উটটি বলে উঠলো যে তোমার সাথে ওই দিন তো আমি দেখা করতে আসতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমার কথা আমার স্ত্রী সন্তানদের মুখে অনেক শুনেছি। এছাড়া আমি অগোচরে তোমাকে দেখে গিয়েছিলাম, আমি দেখতে পেরেছি তুমি সত্যি একজন ভালো মনের মানুষ। আজকে আমরা এসেছি তোমার কোনো সাহায্য করতে। আচ্ছা বলো তো তোমার কি সাহায্য লাগবে আমাদের কাছ থেকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। তো এই সমস্ত কথা বলে যখন এই ফজলু কাকাকে কথা বলার সুযোগ করে দিল, তখন ওই সমস্ত সমস্যার কথাগুলো বলতে থাকেন আর কি, যে কিভাবে উনি দেশে আসছেন, কিভাবে এখানে আটকে আছেন, আর মনের সমস্ত আকুতির কথা খুলে বললেন। এরপর ওই স্ত্রীজিনটি এই ফজলু কাকাকে বলে, আচ্ছা তুমি বলো তো তুমি এখন কি করতে চাও, আমাদেরকে খোলাসা করে বলো, আমরা ঠিক সেই অনুযায়ী কাজ করব। তখন এই ফজলু কাকা বলেন যে আমি কারো উপর প্রতিশোধ নিতে চাই না, আর আমার এই অবস্থার জন্য কাউকে দায়ীও করতে চাই না। আমাকে যে এখানে বিক্রি করে দিয়েছে মিথ্যা কথা বলে, তার উপর আমার কোনো অভিযোগ নাই। নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন বলে আমি এখানে আসছি। আমি আমার বন্দী দশা থেকে মুক্তি পেতে চাই, মুক্ত হতে চাই। সর্বোপরি আমি যেন আমার নিজ দেশে নিজ বাড়িতে আপনজনদের কাছে ফেরত যেতে পারি, এটাই আমি চাই। আপনারা যদি পারেন তাহলে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এরপর পুরুষ জিনটা বলে ওঠে, তোমার কথা শুনে আসলে অনেক ভালো লাগলো। তুমি প্রতিশোধ পরায়ণ না, তুমি চাইলেই আমাদেরকে প্রতিশোধের কথা বলতে পারতে, কারণ এটা বলা তোমার অধিকার আছে। তুমি যদি বলতা, অবশ্যই তোমাদের হয়ে বা তোমার হয়ে আমরা প্রতিশোধ নিতাম, কিন্তু তুমি সেটা বলনি, তুমি সেইটার কোনো ইচ্ছাও প্রকাশ করনি। চিন্তা করো না, আমরা আমাদের কাজ শুরু করব, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, আর তোমার যদি কোনো উপকার হয় আমরাও খুশি হব। তবে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ খুব দ্রুত তুমি তোমার নিজ ঠিকানায় পৌঁছে যেতে পারবে, আমরা সেই ব্যবস্থাই করছি। এইভাবে আরো কিছুটা কথাবার্তা হয় আর কি। এক পর্যায়ে ওই জিন দম্পতি এই ফজলু কাকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। উনিও মনের আনন্দে ঘরে চলে আসলেন। মনের মধ্যে আশার আলো দেখতে পেয়ে মনের খুশিতে রাতটাতে আর ঘুমাতেই পারেন নাই। এই খুশির মাঝে আবার একটা দুশ্চিন্তাও ছিল, তারা কিভাবে নিয়ে যাবে, তাদের মতো করে অদৃশ্য করে
অনেক সময় হয় না জিনেরা নিয়ে যায়, এরকম কি, এরকম চিন্তা ভাবনা করছিলেন আর কি। আসলে কি জিনগুলো তাকে বাড়িতে দিয়ে আসতে পারবে? এই ধরনের বিভিন্ন এলোমেলো চিন্তা ভাবনা হচ্ছিল তার মাথায়, আসাটাই স্বাভাবিক। তো এমনিতে ওনার জন্য সাপ্তাহিক যে বাজার পাঠানো হতো সেগুলো বেশিরভাগ সময় ওই মুদিরের একজন অন্য কর্মচারী ছিল, তার তো অনেকগুলো কর্মচারী ছিল, তারা সে দিয়ে যেত। তো মুদির খুব একটা আসতো না, মাঝে মাঝে আসতো। খামারে কোনো সমস্যা হলে উনি আসতেন, তারপরে 2-3 মাস পর পর খামারটা ঘুরে দেখার জন্য আসতেন। আর সবসময় এই রফিক ভাই মুদিরের সাথে আসতেন। তো জিনদের সাথে কথা বলার পর 1-2 দিন পার হয়ে যায়, তবুও ফেরার কোনো ব্যবস্থা হচ্ছে না। তখন প্রতিটা দিন ছিল এই ফজল কাকা বা ফজলু কাকার কাছে 1 বছরের সামিল। একটা দিন একটা বছরের মতো, সময় আর পার হয় না। এর মধ্যে জিন পরিবারের কারোর সাথে তেমন আর সাক্ষাৎ হয় না। এভাবে কেটে যায় 13টা দিন। 14তম দিনে হঠাৎ খুব ভোরের দিকে মুদির একাই এসে সেই খামারে উপস্থিত হয়। সে কোন রকমের গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এই ফজলু ভাইকে ডাকতে থাকে। উনি তখন সবে ঘুম থেকে উঠে খামারের উটগুলোকে হালকা খাবার পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মুদিরকে এমন সময় আসতে দেখে উনি তো অবাক হয়ে গেলেন। এর আগে তো কখনোই তার মুদির একাকি খামারে আসে নাই, যদিও মাঝে মাঝে আসতো, আসলেও রফিক ভাইকে সাথে নিয়ে আসতো। তো কাজ বাদ দিয়ে মুদিরকে খামারের ভেতর নিয়ে একটি কার্পেট বিছিয়ে বসতে দিলেন। মুদিরকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, চেহারায় মারাত্মক আতঙ্কের ছাপ। মুদির এই ফজলু ভাইকে ইশারা ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে যত দ্রুত সম্ভব ব্যাগ গোছাতে, তার সাথে যেতে। তো মুদিরের সাথে কয়েকবার তো ইশারায় কথা হয়েছে, এই জন্য তার ইশারাটা বুঝতে পারেন এখন। তো কার্পেটে বসানোর পর এই ফজলু ভাই দ্রুত গাওয়া বানিয়ে দেন। গাওয়া হচ্ছে এক ধরনের আরাবিয়ান একটা চা কফি জাতীয় জিনিস, যারা খেয়েছেন তারা জানেন। তো উনি আবার গাওয়া বানাতে পারেন। বিশেষ করে যে হাসান যিনি ছিলেন কয়েকটা দিন এই খামারে, আফ্রিকান এক কৃষ্ণাঙ্গ ভদ্রলোক, তার কাছ থেকে গাওয়া বানানো শিখে নিয়েছিলেন এই ফজলু ভাই। তো উনি তো ভালোই বানাতে পারতেন। তো এখন আর গাওয়া খেতে চাচ্ছেন না তার মুদির। এর আগে কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিলেন এবং কিছুটা বকশিসও দিয়েছিলেন, কিন্তু এইবারে সে এই গাওয়া খেতে চাচ্ছে না। মনে হচ্ছে দ্রুত এখান থেকে তাকে নিয়ে বেরোতে পারলেই সে বাঁচে। উনি মুদিরকে বুঝাতে চাইলেন যে এখন কিভাবে যাই, উটগুলোকে একটু খাবার তো দিতে হবে, ওরা তো সারা রাত অভুক্ত ছিল। কিন্তু মনে হচ্ছে যে সে এটা শুনতেও নারাজ, যে উট অভুক্ত থাক, মরে যাক, তুমি বাবা আমার সাথে এখনই চলো, এমন একটা অবস্থা। তারপর মোটামুটি 15 মিনিটের মতো সময় নিয়ে উটগুলোকে খাবার পানি দিয়ে ব্যাগ গুছিয়ে মুদিরের সাথে রওনা হলেন। তখন কিন্তু খামারে একটা লোকও নেই। তো এই 1 বছর পর এই প্রথম খামার থেকে এই ফজলু ভাই বাইরে আসলেন। মুদির গাড়ি চালাচ্ছে আর ফিস ফিস করে দোয়া দুরুদ পাঠ করছে, মনে হচ্ছে সে খুব ভীত। এভাবে করেই ঘন্টাখানেকের মধ্যে চলে আসলেন সেই পুরনো বাংলো বাড়িতে, যেখানে মূলত মুদিরের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বাড়িতে ঢুকেই মুদির তার নিজ ঘরে চলে গেলেন। গাড়ির আওয়াজ পেয়ে রফিক ভাই চলে আসলেন তার কাছে। তো রফিক ভাই তার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। প্রায় 3 মাস পর রফিক ভাইকে দেখলেন। এর ভিতরে অবশ্য রফিক ভাই আসে নাই, অন্য লোক আসছিল ওই খামারে। তো একটু কুশল বিনিময় হলো। তো কথাবার্তার এক পর্যায়ে রফিক ভাই এই ফজলু ভাইকে বলেন যে আচ্ছা বলো তো, তোমাকে কি কারণে এখানে নিয়ে আসা হয়েছে? তো ফজলু ভাই বলেন যে আমি তো আসলে জানি না যে মুদির এত তাড়াহুড়া করে কেন আমাকে এইভাবে নিয়ে আসলো। আমি তো ওনার ভাষাও বুঝি না, আর বলতেও পারি না। আপনি থাকলে তো আপনার মাধ্যমে কিছু বলতে পারি। তবে তার ইশারা ইঙ্গিত দেখে বুঝতে পেরেছি যে উনি দ্রুত এখানে নিয়ে আসছেন, নিশ্চয়ই আমাকে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। আচ্ছা রফিক ভাই, আপনি কি এই বিষয়ে কিছু জানেন যে কেন আমাকে এভাবে আনা হলো? আমি কোনো ভুল টুল করছি নাকি? তো এই প্রশ্নটি করার পর রফিক ভাই কিছুটা গম্ভীর হয়ে বললেন যে না, তোমার কোনো ভুল টুল হয় নাই। এরপর রফিক ভাই বলতে শুরু করলেন যে এই মুদির রফিক ভাইকে কি শুনিয়েছে। তো রফিক ভাই উনি তো ওই মুদিরের সাথে আরবি ভাষায় কথা বলেছিলেন। তো বাংলায় করলে যেটা হয় আর কি, যে ওই রফিক ভাই বলছেন যে মুদির এই রফিক ভাইকে 2-3 দিন আগে ডেকে নিয়ে বলে যে তার সাথে নাকি কিছুদিন যাবত ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে। রাতে মুদির যখন ঘুমিয়ে পড়ে তখন নাকি ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পায় তার উটের খামারটি। স্বপ্নে খামারটিতে তার উটগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি উট উনি দেখতে পায়। সে দেখতে পায় যে সে খামারের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার উটগুলো ছাড়াও যে অতিরিক্ত উটগুলো থাকে তারা মুদিরকে কেন্দ্র করে ঘুরছে, চক্রাকারে ঘুরছে, আর অদ্ভুত এক ধরনের ভয়ঙ্কর গোংরানির মতো আওয়াজ করতে থাকে।
প্রথম রাতের স্বপ্নে মুদির শুধু এতটুকুই দেখতে পায়। এরপর ঘুমের মাঝেই তার স্বপ্ন মিলিয়ে যায়। সকালে উঠে মুদির তার স্বপ্নের বিষয়টিকে সেভাবে আর পাত্তা দেয়নি। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন এই একই স্বপ্ন মুদির টানা প্রতি রাতেই দেখতে থাকে। এরপর সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং প্রথমবার এই রফিক ভাইকে এই বিষয়টি জানায়। এরপর রফিক ভাই তাকে বলে দিয়েছিলেন যে এগুলো তেমন কিছু না, আপনি হয়তো বেশি চিন্তা ভাবনায় মগ্ন থাকেন, তো আর আপনার অনেক কাজ, আর খামারটা তো অনেক দূরে, এটা নিয়ে হয়তো ভাবেন, আর নতুন একটা ছেলে সেখানে গেছে, ভালো করতেছে কি খারাপ করতেছে এসব বিষয় নিয়ে চিন্তা করেন, এই জন্য হয়তো এরকম দেখতে পাচ্ছেন। তো রফিক ভাইয়ের এই কথায় কিন্তু ওই মুদির খুব একটা ভরসা পেলেন না। এটা তার চেহারা দেখে কিন্তু রফিক ভাই বুঝতে পেরেছিলেন। এরপর এই রফিক ভাইকে ওই মুদির বলেন যে না, আমার কাছে বিষয়টা আসলে এইভাবে মনে হচ্ছে না, বিষয়টাকে এত সহজভাবে নেওয়াও আমার জন্য ঠিক হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাছাড়া তো এরকম হওয়ার কথা না, নিশ্চয়ই আমার দ্বারা এমন কোনো না কোনো সমস্যা হয়েছে, তা না হলে একই স্বপ্ন আমি এতবার দেখবো কেন? ভালো হতো যদি আমি কোনো ভালো স্বপ্ন ব্যাখ্যাকারীকে এই স্বপ্ন জানাতে পারতাম, আচ্ছা দেখি কি করা যায়। তো সেদিন এতটুকু বলেই মুদির তার কথা শেষ করেন রফিক ভাইয়ের সাথে। এরপর আর কয়েকদিন এই বিষয়ে রফিক ভাইয়ের সাথে কথা হয় নাই। গতকাল রাত্রে, মানে রফিক ভাই বলছেন যে গতকাল রাত্রে রফিক ভাই যখন তার নিজ রুমে ঘুমাচ্ছিলেন, ঘুমের মাঝে দরজায় ঠক ঠক শব্দে তার ঘুম ভেঙে যায়। শুনতে পেলেন যে মুদির কেমন অস্থির হয়ে তাকে ডাকাডাকি করছে। তো উনি তো তাড়াহুড়া করে ঘর দরজা খুলে দিলেন। এরপর দেখতে পান যে দরজার বাইরে মুদির দাঁড়িয়ে উন্মাদ পাগলের মতো আচরণ করছে। এরপর তাকে ধরে ঘরের ভিতরে এনে বসিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। এমন সময় মুদির বলতে থাকে যে রফিক, আজ আমি কি দেখলাম, এটা আমাকে এক্ষুনি ফজলুর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ফজলের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমাকে এক্ষুনি যেতে হবে, ও ছাড়া আমাকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে কেউ পারবে না, দ্রুত ব্যবস্থা করো। তো মুদিরের মুখে এই সমস্ত কথা শুনে রফিক ভাই আগামাথা কিছু বুঝতে পারছিলেন না, কে নাকি এই মুদিরকে মেরে ফেলতে চায়, আর এই ফজলু ভাই কিভাবে মুদিরকে বাঁচাতে পারবে। এরপর এই রফিক ভাই মুদিরকে এক গ্লাস পানি এনে দেন। পানিটা একটানে খেয়ে আর এক গ্লাস পানি চাইলেন এই রফিক ভাইয়ের কাছে। উনি আর এক গ্লাস পানি এনে দিলে তাকে মনে হলো যে উনি একটু শান্ত হলেন। এরপর কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলতে অনুরোধ করেন রফিক ভাই। এরপর মুদির যে কথা শোনান তা শুনে তো রফিক ভাই ভয় পেয়ে যান। মুদির বলেন যে রফিক, কিছুদিন আগে তোমাকে বলছিলাম না যে আমার সাথে অদ্ভুত কিছু সমস্যা চলছে, সেই সমস্যাটি কেন হয়েছে সেটার মূল কারণ আমার কিছুটা হলেও বোধগম্য হয়েছে। এতদিন যাবত আমি শুধু স্বপ্ন দেখছি, কিন্তু আজকে রাত্রে আমি তো বাস্তবে দেখছি রে বাপু। শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যে তো আমি ঘুমাই গেছি। আমি যখন ঘুমাই গেছি তখন ঘুমের মধ্যে আমি একটা শব্দ শুনতে পাই। শব্দের কারণে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো যে শব্দটা বাইরে থেকে হচ্ছে। আমি তখনও ঠিক বুঝতে পারি নাই যে শব্দটা আসলে কিসের, শব্দটি কিসের, এটা ভালো করে বোঝার জন্য শোয়া থেকে উঠে বসলাম। গভীর মনোযোগ দিয়ে যতটুকু বুঝতে পারলাম এটি কোনো ভারী প্রাণীর পায়ের আওয়াজ হতে পারে। শব্দটি আমি তখনও পাচ্ছিলাম। তো এমন শব্দ শুনে বিষয়টি দেখার জন্য দরজাটি খুলে বাইরে আসলাম। দরজা খোলার সময় মনে হয়েছিল শব্দটি হাওয়ায় মিলিয়ে গেল। আর বাইরে এসে আমার চোখের সামনে তেমন কিছু দেখলাম না, আর কোনো শব্দও পাচ্ছিলাম না। এরপর মনের ভুল ভেবে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে থাকার 1 থেকে 1.5 মিনিট পর আবার একই শব্দ আমি শুনতে পাই। এবার কিছুটা রাগান্বিত হয়ে গেলাম, ভাবলাম যে কেউ মজা নিচ্ছে নাকি আমার সাথে, এত বড় সাহস। এই ভেবেই শব্দটাকে তোয়াক্কা না করে শুয়ে রইলাম। কিন্তু শব্দের তীব্রতা আমাকে আর শুয়ে থাকতে দিল না। আবার উঠে ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এবার দেখতে পেলাম শব্দটির উৎস একদল উট আমাদের উঠোনের মাঝে এলোমেলো ভাবে ছোটাছুটি করছে। তৎক্ষণাৎ কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে লাগলাম আসলে বাউন্ডারির ভেতরে এত রাত্রে এখানে উটগুলো ঢুকলো কিভাবে? মেইন গেটে তো লাগানো ছিল, তাহলে এই উটগুলো বাড়ির ভেতরে কিভাবে প্রবেশ করলো? আর এগুলো কার উট? এইভাবে একটু রাগান্বিত হইলাম। মানুষ উট পালন করে কিন্তু তাদের ঠিক মতো দেখাশোনা করতে পারে না। মধ্যরাতে আমাকে জ্বালাতন করার জন্য এই উটগুলো চলে আসছে বা ছেড়ে দিছে। আবার ভাবলাম আমার জানা মতে আমাদের এই অঞ্চলের আশেপাশে কেউ উট তো পালন করে না, এটা তো আবাসিক এলাকা। আবাসিক এলাকায় তো এখানে কেউ উট পালন করে, উট পালন করার জায়গা আলাদা, তাহলে এখানে উট আসলো কোত্থেকে? এরপর আমি যখন ভালোভাবে সেই উটগুলোকে লক্ষ্য করলাম, ঠিক তখনই বুঝতে পারি এই উটগুলোকে আমি আগে কোথায় যেন দেখেছি। আর বেশি চিন্তা করতে হলো না, মনে পড়ে গেল এই উটগুলোকে আমি কিছুদিন যাবত আমার স্বপ্নের মধ্যেই দেখছি। এই দৃশ্যটি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এমন সময়
তোমাদের যে কাউকে ডাকবো সেটা চিন্তা করতে পারলেও ডাকার শক্তিটুকু আর পেলাম না। শুরুতেই যে ঘর থেকে বাহিরে উঠোন দু কদম এসে দাঁড়িয়েছিলাম, সেভাবেই সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম আর এই উটগুলোর কাণ্ড কারখানা দেখতে থাকলাম। উটগুলো দেখতে স্বাভাবিক উটের মতো হলেও এদের শরীর থেকে আলো বের হচ্ছিল, আর তাদের গায়ের রং সবগুলো ছিল ধবধবে সাদা বর্ণের। উটগুলো ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে আমার দাঁড়ানোর জায়গাটা থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে এসে সারিবদ্ধ হয়ে মোট 4টা উট দাঁড়িয়ে গেল। আর এরপর সেগুলো এমন ভাবে আমার দিকে তাকালো, আর এদের চোখের দিকে তাকিয়ে আমি ভয়ে কেঁপে উঠলাম। স্বাভাবিক উটের চোখ এগুলো না, একেবারে রক্তের ন্যায় লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই আমার উপর আক্রমণ চালাবে, আর তাদের আক্রমণে আমার দেহ একদম মাটির সাথে মিশে যাবে। আমি দোয়া কালাম পড়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ভয়ে সেগুলো কোনো কিছুই আমার মনে আসছিল না, মুখেও আসছিল না। আমি মুখ দিয়ে কোনো আওয়াজও করতে পারছিলাম না। কি এক বিব্রতকর ভয়ঙ্কর এক মুহূর্ত আমি পার করছিলাম। এরপর খেয়াল করলাম চারপাশে ধীরে ধীরে ভীষণ ঝড় তুফান শুরু হয়ে গেছে। এর মাঝেই উটগুলো একে একে সাদা ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের আকৃতিও পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেগুলো এক ভিন্ন ধরনের অবয়বে পরিণত হলো, যা আমি আগে কখনোই দেখিনি। আকৃতিতে এরা এতই বড় হয়েছিল যে তাদেরকে দেখার জন্য আমার মাথা উঁচু করে উপরের দিকে তাকাতে হয়। দেখতে পেলাম আমার সামনে মোট 4টি অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের মাঝের 2টি অবয়বের উচ্চতা সর্বনিম্ন হলেও 20 ফিটের কাছাকাছি, আর দুই পাশে 2টি অবয়বের উচ্চতা এর থেকে আরো অনেক বেশি। 40 ফুট তো হবেই, এর থেকে কম হবে না। বিশাল দানবীয় ভয়ঙ্কর দেহ নিয়ে আমার সামনে এগুলো দাঁড়িয়ে রইল। এরপর 4টি অবয়ব একসাথে কিছুটা কুঁজো হয়ে মাথাটা ঝুঁকে আমার মুখের কাছাকাছি তাদের মাথা নিয়ে আসলো। এতটাই কাছে আনলো যে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বাতাসটা সেটাও আমার শরীরে পড়ছে। তাদের শরীরের যেই একটা গরম ভাব আর নিঃশ্বাসের যে একটা গরম ভাব সেটা এসে আমার শরীরে লাগছে, আর আমার শরীরের জামা কাপড়গুলো সেই নিঃশ্বাসের সেই ভাবে উঠছে। আমার শরীরে কোনো শক্তি নাই, এখান থেকে ছুটে গিয়ে পালাবো সে উপায়টাও নাই। বাইরে ঝড়ো আবহাওয়া চলছে। এর মাঝেই রাতের ঘোলাটে আলোতে সেই ভয়ঙ্কর বৃষ্টির চেহারাটা দেখতে পেলাম, যা আমি দ্বিতীয়বার কখনোই দেখতে চাই না। দেখতে পেলাম সেগুলোর মাথার চুলে জট লাগানো, চুলগুলো মাথা থেকে বেয়ে মাটি পর্যন্ত নেমে এসেছে, ঠিক একটি বট গাছের শেকড় যেভাবে ছড়িয়ে যায় চারদিকে, মনে হচ্ছে ওই রকম। আর যে ঝড়ো বাতাস চলছে সেই বাতাসে চুলগুলো এসে মাঝে মাঝে আমার শরীর স্পর্শও করছিল। বিস্তীর্ণ কপালের নিচে অনেক বড় বড় 2টি চোখ, সেগুলো মোটামুটি একটি ফুটবলের সমান তো হবেই এক একটা। চোখগুলো মনে হচ্ছিল আগুনের 2টো কুণ্ডুলি, মনে হচ্ছিল সেখান থেকে আগুন ছিটকে এসে পড়বে আমার উপর। আর এই 4 জোড়া চোখের খানিকটা আলো মাটিতে পড়ে আশেপাশে আলোকিতও হয়ে গিয়েছে। লম্বা একটি নাক, যেটি লম্বা হতে হতে চোখা হয়ে একেবারে থুতনি অবধি নেমে এসেছে। মুখ কিছুটা হা করা ছিল। অন্ধকারের ওই আবছা আলোতে মাড়ির কুচকুচে কালো দাগ যেগুলো ছিল সেগুলো চিকচিক করে উঠল। তাদের পুরো শরীর লোমশ ছিল, বিশাল বড় বড় 4টি হাত পা, বিশাল এক মাথা। পরক্ষণে সেই অবয়বগুলোর মধ্য থেকে একটি অবয়ব আমাকে বলে উঠল, কিরে ভয় লাগছে? আমরা আজ তোর কাছে এসেছি একটা কাজে। আমরা মরুভূমির জিন, সচরাচর কোনো মানুষের সামনে আমরা আসি না, আর কখনো আসলেও নিজেদেরকে স্বরূপে প্রকাশ করি না। আমরা তোর বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। যতটুকু জেনেছি তুই মানুষ হিসাবে খারাপ না, তাই তোর কোনো ক্ষতি আমরা করব না। আজকে শুধু এখানে আসছি একটা কথা জানাতে। ফজলু নামের যে লোকটা আছে মরুভূমির উটের খামারে, তার বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমবার তোকে ভালোভাবেই বলছি, যত দ্রুত সম্ভব এই ছেলেটাকে তার নিজ ঠিকানায় পাঠিয়ে দিবি। আর এই একই কথা যদি দ্বিতীয়বার এসে তোকে বলতে হয়, তাহলে পরিণাম যে কি ভয়াবহ হবে তুই কল্পনাও করতে পারবি না। তোর সবকিছু লন্ড ভন্ড করে দেব একদম। আজকে স্বরূপে আসার কারণ তুই বুঝতে পারছিস, আমাদের শক্তি সম্পর্কে কিছুটা হলো ধারণা করতে পারছিস। এখন ভালোভাবে বুঝিয়ে দিলাম, তুই যদি এটা সমাধান না করিস এরপরে ভালোভাবে কিছু বলবো না, এরপর কি হবে তুই সেটা বুঝতে পারবি। মনে রাখিস কিন্তু কথাগুলো। তাদের কথার উত্তর আমি শুধু আমার মাথাটা একটু ঝুঁকালাম। এরপর তারা সোজা হয়ে দাঁড়ালো
আর আমার চোখের সামনে ধীরে ধীরে ছোট হতে থাকলো। অল্প কিছুক্ষণের মধ্যে সেগুলো স্বাভাবিক মানুষের আকৃতিতে চলে আসে, আর তারপর তারা ধোয়ার রূপে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে এবং মিলিয়েও যায়। আমি সেই জায়গাতে একই রকম ভাবে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে চারপাশের ঝড় তুফানও একসময় মিলিয়ে গেল। আমি আমার শরীরের শক্তি ফেরত পেলাম। শরীরের শক্তি ফেরত পেলাম, আর ফেরত পাওয়ার পর তখনই চিৎকার করে এক দৌড় দিয়ে তোমার ঘরের সামনে এসে তোমাকে ডাক দিলাম। আচ্ছা, বাড়িতে এত শব্দ, এত কিছু হলো, তুমি কি কিছুই শুনতে পাওনি? রফিক ভাই বলেন, কই না তো, এত কিছু হয়ে গেল, আমি তো কিছুই টের পেলাম না। সেই অস্থির অবস্থাতেই নাকি মুদির বলল, আমি এখনই ফজলুকে আনতে যাচ্ছি, আর যত দ্রুত সম্ভব ওকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি, এতে করে যদি আমি বাঁচতে পারি, আর তুমি চলো, আমার সাথে চলো। এই বলে মুদির ঘর থেকে বের হয়ে তার গাড়ির কাছে গেল। এদিকে এই রফিক ভাই খামারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় গাড়ির শব্দ পেলেন, মানে গাড়ি স্টার্ট দিয়েছে। রফিক ভাই বের হয়ে দেখলেন মুদির এতটাই ভয় পেয়েছে যে এই রফিক ভাইয়ের জন্য যে অপেক্ষা করবে 2 মিনিট, এই ধৈর্য তার ছিল না। মুদির একাই চলে যায়, আর এই যে ফজলু ভাই বা ফজল ভাইকে নিয়ে চলে আসে। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। তো যাই হোক, খুশির বিষয় এটাই যে আমাদের ফজলু ভাই দ্রুত বাড়িতে চলে যেতে পারবেন, এটাই আর কি রফিক ভাই জানান। রফিক ভাইয়ের মুখে সমস্ত কথা শুনে ফজলু ভাই তো বুঝতে পারলেন যে মূল ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। রফিক ভাইকে ওই সময় তেমন কিছু বললেন না, শুধু বললেন যে রফিক ভাই, আমি তো বলতে পারি না যে কেন কি হয়েছে, কারণ রফিক ভাই জিজ্ঞেস করছিলেন যে আসলে মূল বিষয়টা কি, তুমি কি জানো? তখন উনি বলছেন যে না, আমি তো আসলে এখন বলতে পারবো না। উনি কিন্তু মিথ্যা কথা বলেন, উনি বলছেন যে আমি এখন এই বিষয়ে কিছু বলতে পারবো না, পরে দেখি বলা যায় কিনা। ওই সময় অবশ্য রফিক ভাই তাকে কোনো জোরাজুরি করেন নাই, শুধু বলেছিলেন যে তোমার মন চাইলে সময় করে বলো আমাকে। তো সেই রাতে এতটুকু আলোচনা হয় আর কি, সারাদিন এখানেই ছিলেন। তো রফিক ভাইয়ের সাথে উনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝে একটি স্বপ্ন উনি দেখেন, মানে ফজলু ভাই স্বাভাবিক দিনের মতো উনি ওই উটের খামারে কাজ করছেন, এমন সময় দেখতে পেলেন দূর থেকে 4টা উট মরুভূমির পথ ধরে খামারের দিকে এগিয়ে আসছে। এরপর তারা এই ফজলু ভাইয়ের কাছে এসে বলতে থাকে, তোমার কাজ ইনশাল্লাহ হয়ে গিয়েছে, আমরা 4 জন তোমার মুদিরের সাথে দেখা করে কথা বলেছি, আর তার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা যাই নাই, কারণ আমরা এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ক্ষতি করিনি, আর সে লোকটা ভালো, এই জন্য তার ক্ষতি করার ইচ্ছা আমাদের ছিল না। আমরা আমাদের স্বরূপে তাকে দেখা দিয়েছি, যাতে করে সে দ্বিতীয়বার এই ভুল আর না করে। সে আমাদের কথা দিয়েছে সে দ্রুত এইটার সমাধান করবে, আর যদি সে কথার বরখেলাফ করে, আমরা জানি কিভাবে কাজ করতে হয় এবং কাজ করাতে হয়। প্রথমবার যখন তোমার সাথে দেখা করেছিলাম, এরপর থেকে তোমাকে আমরা চোখে চোখে রাখতাম, তোমার আচার আচরণ দেখে বুঝতে পেরেছি তুমি একজন ভালো মানুষ। তাই আল্লাহর জন্য তোমাকে আমরা উপকার করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে না। নিজ দেশে ফেরত যাও, আর সবসময় ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখো। এতটুকুতেই সেই রাতের স্বপ্ন শেষ হয়ে যায়। পরের দিন রফিক ভাইকে ডেকে নিয়ে সমস্ত ঘটনা এই ফজলু ভাই খুলে বলেন। রফিক ভাই এই পুরো ঘটনা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পেয়েছো, শুকরিয়া আদায় করো। ওই দিন থেকেই সেই মুদির এই ফজলু ভাইকে নিজ দেশে পাঠানোর দ্রুত ব্যবস্থা শুরু করে দেয়। মাত্র 5 দিনের মাথায় সব কাগজপত্র ঠিকঠাক করে এই খালাসনামা বা মুক্তির পত্র দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। তা না হলে কিন্তু ওই ইমিগ্রেশনে তো ধরবে, ওরকম একটা সিস্টেম ছিল ওই সময়। তো যেদিন উনি চলে আসেন সেদিন বেশ অনেক টাকা ওই মুদির এই ফজলু ভাইকে দিয়েছিলেন। বিশেষ করে খালি হাত খরচের জন্যই 300 রিয়াল ওই সময় 1992 সালে, 91 সালে গিয়েছিলেন, ওই সময় তো 92 সাল আর কি, দিয়েছিলেন এবং ক্ষমা চান যে আমার কোনো আচরণে কষ্ট পেলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শুধু তাই না, এই যে মুদির, উনি এই 5 দিনের ভেতরে ওনার কাছে থাকা একই রকম ভাবে যাদেরকে উনি কিনে নিয়েছিলেন এরকম 120 জন লোককে উনি মুক্ত করে দেন। আর এই 120 জনের মধ্যে সবাই যে শুরুতেই তার কাছে এসেছিল বিষয়টা এরকম না, হয়তো তার আগে অন্য কারো কাছে ছিল, সে আবার এনার কাছে বিক্রি করে দিয়েছে। অনেকদিন তারা দেশে ফেরত যেতে পারে নাই। তারা যখন মুক্তি পায়, অনেকেই বলেছিল তারা আবার ফেরত এসে তার কাছেই কাজ করবে। আর যারা নতুন এসেছে তারা বলেছিল যে আমরা যাব না আপনার কাছ থেকে। মুদির তখন তাদের কি করেছে, তাদেরকে খালাস তো করে দিয়েছে, ওই খালাস পত্র যেটা সেটাও ইস্যু করে দিয়েছে। তখন মুদির তাদেরকে
চুক্তি ভিত্তিক, মানে এই যে বেতন ভিত্তিক, যে বেতনের চুক্তি হয়েছে যে এত টাকা বেতনে, একদম মানে সরকারি যে নিয়ম, সেই নিয়মে ওই লোকগুলো ওই মুদিরের কাছেই রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে দেখুন, মুক্তি পাওয়ার পরও এই 120 জনের মধ্যে হাতে গোনা অল্প কিছু লোক যারা বহুদিন যাবত বাড়িতে যেতে পারে নাই, ওনারা শুধু বাড়িতে গেছিলেন, আর ম্যাক্সিমাম লোকে ওই মুদিরের কাছেই রয়ে গেছিলেন। তারা মুক্তি পাওয়ার পরও তারা যায় নাই। তারা তখন ওই সরকারি যে সিস্টেমটা, যেটা বৈধভাবে যেটা থাকার ব্যবস্থা, সেইটা মুদিরের কাছে যে মুদির সেটা করে দিয়েছিলেন, এবং ওই মুদিরের আন্ডারেই তারা ছিলেন। তাহলে মুদিরও ভালো মানুষ, নিঃসন্দেহে এটা বলতে হবে। তা না হলে তো ওনারা তার কাছে থাকতে চাইতেন না। তো এভাবে এই ফজলু ভাই উনি বাংলাদেশে ফেরত আসেন। বাংলাদেশে যখন উনি ফেরত আসেন, উনি তো আসলে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন নাই যে উনি কবে আসবেন, কি আসার বিষয়। তখন ওই সময় উনি যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামার পর উনি একা একাই বাড়িতে চলে আসেন। হঠাৎ করে উনি বাড়িতে চলে আসছেন কোনো খোঁজ খবর ছাড়া। আর এতদিন যে উনি নাই, বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন যে উনি মারা গেছেন, হারিয়ে গেছেন। তো হঠাৎ করে তাকে পেয়ে সবাই তো আবেগ আপ্লুত হয়ে পড়ে। ওই সময়ে মূলত এই জিন পরিবারের সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল, তারা কিভাবে সহযোগিতা করছে, ওই সময় পরিবারকে বলেন নাই, পরবর্তীতে বলেছিলেন, মানে অনেকদিন পরে বলেছিলেন। তো উনি আসার পর বেশ অনেকদিন পার হয়ে যায়। পরবর্তীতে আবার উনি সৌদি আরবে পাড়ি জমান, এবার একদম আরো ভালোভাবে আরো খোঁজ খবর নিয়ে। তবে এরপর যখন উনি সৌদি আরবে গিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার ভাগ্য খুলে যায়। সেখানে কাজ করার পর আর কখনো পেছন দিকে তাকাতে হয় নাই। সেখানে ওনার নিজস্ব ব্যবসা, নিজের 2টি দোকান, এখনো ওনার সেখানে ব্যবসা রয়েছে। ওনার আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ওনার পরিবার নিয়ে উনি সেখানে থাকেন। প্রায়শই উনি দেশে আসেন। 6 মাস অন্তর তো উনি আসেনি, কখনো পরিবার সাথে নিয়ে আসেন, কখনো একা আসেন। তো এভাবে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন। এভাবে উনি চলছেন আলহামদুলিল্লাহ। আর ওই ঘটনার পরে আর কখনোই সেই জিন পরিবারকে উনি দেখেনও নাই, স্বপ্নেও দেখেন নাই, আর উনিও কখনো ডাকেন নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে যারা মরুভূমির ওই নির্জন জায়গায় উট চড়ান, অনেকেই তো ভালো কাজের জন্য সেখানে গিয়েছেন, মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দেখা গেল ওই মরুভূমির মধ্যে নির্জন জায়গায় ওই গরমের মধ্যে উট চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আর ফেরত আসার উপায় নাই, পাসপোর্ট কেড়ে নিয়েছে তার কফিল বা মুদির, ফেরত আসার উপায় নাই। এভাবেই চলছে কিন্তু দিন, সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন গিয়ে তাদের খাবার দিয়ে আসায়। তো এটা যে কি কষ্টের কাজ। এখন তো না হয় মোবাইল হয়েছে, ইন্টারনেট হয়েছে, যোগাযোগ করতে পারে মানুষ, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে একবার চিন্তা করুন কি ভয়ঙ্কর অবস্থা, কতটা নিঃসঙ্গ মানুষ পার করেছে। এখনো মোবাইল থাকলেও মানুষ তার স্বজনদের যে উপস্থিতি, প্রেজেন্স, এটা কি মোবাইলে হয় না। নিঃসঙ্গ যে অবস্থা, একজন কথা বলার মানুষ সশরীরে যদি আশেপাশে না থাকে তাহলে কি ভালো লাগে? নিশ্চয়ই লাগে না। এখনো কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এই জন্য যারা বিদেশে যাবেন, আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তারা অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে যাবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে যেতে হবে। আর যারা এই সমস্যার মধ্যে আছেন, যারা শুনছেন, ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান করে দিন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এই ঘটনার মাধ্যম দিয়ে দোয়া করি সেই মুদিরের জন্য, যিনি খুবই ভালো মানুষ ছিলেন। হয়তোবা সেখানকার একটা সিস্টেম ছিল, সিস্টেমের ভিতরে থেকে উনি ওইভাবে মানুষগুলোকে কিনে কাজ করাচ্ছিলেন, কিন্তু তাদের সাথে কখনো জুলুম করেন নাই। জুলুম যদি করতেনই তাহলে তো তার কর্মচারীরা মুক্তি পাওয়ার পরও তাকে ছেড়ে চলেই যেত, থেকে যেত না। রফিক ভাইয়ের জন্য দোয়া করি, ভালো হৃদয়ের মানুষ ছিলেন, সবসময় ফজল ভাইকে উনি সাহস দিতেন। আর সেই জিন পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।